জিনিসটা কিন্তু বুঝতে পারলে খুব ইজি একটা জিনিস, ঠিক আছে? তো আহ, ডলি আপা বলেন দেখি, বিবৃতি স্বীকৃতি এই দুইটা জিনিস আসলে কি জিনিস, মানে কি বুঝলেন আপনি, না, কতটুকু আমরা বুঝলেন? কি করছি সেটা বলেন। সাক্ষ্য আইনে 17 অধ্যায় স্বীকৃতি স্বীকৃতি স্বীকারোক্তি এগুলা বলছি। এগুলা বলে নেন না, এই তো বুঝবে না তো কোন জায়গা থেকে শুরু না হবে। না, আমি এখনো শুরু করি নাই, ফর্মালি এখনো শুরু করি নাই। আমি ডলি আপার কাছে জিজ্ঞেস করতেছি যে বিবৃতি, হ্যাঁ, বিবৃতি কখন স্বীকৃতি হবে? কোনো বিষয় নিয়ে যখন কোনো মতামত প্রকাশ করা হলো তখন সেটা বিবৃতি। সেটা কোনো বিবৃতি। বিষয় নিয়ে যখন কোনো মতামত প্রকাশ করা হলো সেটা বিবৃতি। বিবৃতি একটা উদাহরণ আর দেন তো, হচ্ছে ওই ঘটনা নিয়ে যখন আদালতে একটা মামলা দায়ের করা হলো হ্যাঁ, তখন তখন ওই বিবৃতি সাক্ষ্য হিসাবে আদালতে পেশ করা হলো, তখন ওই বিবৃতিটা স্বীকৃতিতে রূপান্তর হলো। উদাহরণ দেন একটা, ওটা হলো স্বীকৃতি। উদাহরণ দেন। উদাহরণ দেন। উদাহরণ হচ্ছে শামীম ভাইকে মুক্তা আপু গুলি করছে, কিন্তু শামীম ভাইকে যখন আহ, আমি নিয়ে যাচ্ছি হসপিটালে তখন শামীম ভাই আমার কাছে প্রকাশ করলো যে মুক্তা আমাকে গুলি করছে, বা এইভাবে গুলি করছে। আহ, এই কথাগুলো বললো, বলার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তো সে মারা গেল, সে নাই। তখন হচ্ছে এটা নিয়ে মামলা হলো, আদালতে মামলা হওয়ার পরে এই ঘটনাটা তখন সাক্ষ্য হিসাবে আমি ওই ঘটনাটা আদালতে পেশ করলাম, ওই মামলার সাক্ষ্য হিসাবে। হ্যাঁ তখন এই সাক্ষ্যটা স্বীকৃতি ঘটলাম, এটা হলো স্বীকৃতি। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো শামীম ভাই যে বিবৃতিটা আমাকে দিল, ওই বিবৃতিটা আমি আদালতে পেশ করলাম সাক্ষ্য হিসাবে, সাক্ষ্য ওটা হিসেবে, হলো স্বীকৃতি। ওইটা হয়ে গেল স্বীকৃতি। ঠিক আছে, যেমন হচ্ছে যে আপনার ডাইং 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 ডিক্লারেশনের নাম শুনছেন না, মৃত্যুকালীন ঘোষণা? 32-এর 1, মৃত্যুকালীন ঘোষণা, হ্যাঁ, জি জি। 32-এর 1 থ্যাংক ধারায় ইউ। সাক্ষ্য আইনের খুব গুরুত্বপূর্ণ একটা আহ, বিষয় হচ্ছে কি মৃত্যুকালীন ঘোষণা। এখান থেকে প্রশ্ন রিটেনে আসে, এমসিকিউতে আসে, ভাইভাতে আসে। তো এই মৃত্যুকালীন ঘোষণাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি অ্যাডমিশন। অ্যাডমিশন মানে কি? অ্যাডমিশন মানে হচ্ছে স্বীকৃতি। 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 মৃত্যুকালীন ঘোষণা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডমিশন। কিন্তু আমি এখন আপনাদেরকে যে পড়াচ্ছি, এটা কি স্বীকৃতি হবে না এটা বিবৃতি হবে? এটা বিবৃতি হলো। এটা হবে বিবৃতি, কারণ এটা কিন্তু কোনো মামলার সাথে সঙ্গতিপূর্ণ না। ঠিক আছে, না। কিন্তু এটাও স্বীকৃতি হবে। এটাও স্বীকৃতি হবে, কখন স্বীকৃতি হবে? যদি আমি এমন কোনো কথা বলি এবং এই আমাদের এই এই যে সার্কেলের ভিতরে এমন কোনো ঘটনা ঘটে, মামলা করার মতো কোনো ঘটনা ঘটে, এবং আমার এই যে কথাগুলো, এই কথাগুলো যদি মামলার স্বার্থে প্রয়োজন হয়, তখন আমার এই কথাগুলো হয়ে যাবে একটা স্বীকৃতি। ঠিক কিনা? ঠিক আছে, এটা হচ্ছে বিবৃতি আর স্বীকৃতি। শামীম, বিবৃতি ইংরেজি কি? বিবৃতিকে ইংলিশে কি বলে? মনে আছে? স্টেটমেন্ট। 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 আচ্ছা, দলিয়াপা, স্বীকারোক্তিকে ইংলিশে কি বলে? কনফেশন। কনফেশন। আচ্ছা রাসেল ভাই, জি, বিবৃতি, স্বীকৃতি ও স্বীকারোক্তি এই তিনটা জিনিস সম্পর্কে কি জানা আছে? মোটামুটি জানা আছে। বলেন তো স্বীকারোক্তি কি? স্বীকারোক্তি হচ্ছে উম, কোন বিষয়ের উম, কোন বিষয়ে স্বীকার করে নেওয়া আর কি। কোনো বিষয়ে স্বীকার করে নেওয়া। গুড। উদাহরণ দেন তো।
সুতরাং যেমন যে কোনো একটা ঘটনার বিষয়ে যেমন এটা ইয়া যে ওর সাথে যেমন বিশেষ বিভিন্ন মামলা আমরা দেখি যেমন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেমন একটা ঘটনার সাথে সম্পৃক্ততা তার ছিল কি বা সে কতটুকু জানে এই বিষয়ে যে সে যে ব্যাখ্যা দেয় আদালতের কাছে। হ্যাঁ, আপনি একটা উদাহরণ দেন। ঠিক আছে? একটা উদাহরণ দেন। মানে যেকোনো একটা ঘটনা নিয়ে একটা উদাহরণ দেন। তাহলে বুঝবো যে আপনি স্বীকারোক্তিটা ভালো বুঝছেন। স্বীকারোক্তিটা এখানে যেমন একটু আগে একজন বলল যে একজন লোক মৃত মানে একটা দুর্ঘটনার কারণে মারা গেল উনি এবং আমার কাছে স্বীকার করে গেল যে বোঝা গেল যদি বোঝা গেল যে আমার মৃত্যুর জন্য অবক দায়ী বা এইভাবে মৃত্যু হয়েছে পরবর্তীতে ওই লোক যদি মৃত ব্যক্তির এই যে বক্তব্যটা উপস্থাপন করে হ্যাঁ, আদালতের কাছে উপস্থাপন করে হ্যাঁ। তাহলে ওটা স্বীকারোক্তি হিসেবে নেওয়া হবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মুক্তা আপা আপনি কি বলতে পারবেন একটা উদাহরণ দিয়ে যে স্বীকারোক্তিটা কি? আপনি একটা উদাহরণ দিয়ে বলতে পারবেন যে স্বীকারোক্তিটা কি জিনিস? আচ্ছা, আগে বলেন স্বীকারোক্তি ইংলিশ কি? মামলার সাথে হ্যাঁ, আগে বলেন স্বীকারোক্তি ইংলিশে কি বলে? অ্যাডমিশন আচ্ছা, স্বীকারোক্তিকে অ্যাডমিশন বলে না, স্বীকারোক্তিকে বলে হচ্ছে অ্যাডমিশন কনফেশন। কনফিউশন দোষ স্বীকারোক্তি না? স্বীকারোক্তি, দোষ স্বীকারোক্তি, স্বীকারোক্তি আমি তো স্বীকৃতি বলি নাই। স্বীকৃতি ইংরেজি হচ্ছে অ্যাডমিশন। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা, শামীম শামীম ফোনটা সরাও, সাউন্ড আসতেছে। আচ্ছা, এবার বলেন স্বীকারোক্তি একটু উদাহরণ দিয়ে বলেন তো, আমরা আমরা শুনি সবাই। শামীম ফোনটা সরাও পাশ আছে। থেকে। মামলার সাথে সাক্ষী না, বিরক্ত করতেছে কি শামীম। করবো? ফোনটা পাশ ব্যক্তি থেকে যদি সরাও। বিবৃতি কোনো বাদী যে বিবৃতি দান করে বাদী বা বিবাদী হ্যাঁ, বাদী বা বিবাদী যে বিবৃতি প্রদান করে আর কি মামলার জন্য যেটাই স্বীকার করে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখানে বইয়ের ভাষায় কোনো কথা বলবো না, ঠিক আছে? আমরা আমাদের ভাষায় কথা বলবো। বইয়ের ভাষায় কোনো জায়গায় কথা বলবো না। বইয়ের ভাষায় কথা বলবো যদি আমরা উম, মানে কেউ আমাদের কাছে বইয়ের ভাষা জিজ্ঞাসা করে, তাহলে বইয়ের ভাষায় আসলে কেউ কথা পছন্দ করে না। মানে বইয়ের ভাষায় কথা বললে মনে হয় কি যে আমি বুঝি না এই জিনিসটা, ঠিক আছে? আমরা সবসময় আমাদের নিজেদের মধ্যে করে বোঝাবো। আমি আপনাদেরকে বলি। আচ্ছা, ডলি আপা বলেন তো স্বীকারোক্তিটা কি জিনিস? ডলি আপা পারবে, আমি আমার মনে হয়। স্বীকারোক্তি হচ্ছে ওই যে স্বীকৃতিটা আমরা আদালতের সামনে আহ, স্বীকার করলাম। স্বীকৃতি যখন আদালতের সামনে দোষ স্বীকার করে দেওয়া হয় তখন এটা স্বীকারোক্তি। স্বীকারোক্তি মানে স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি, ঠিক আছে? দুইটাই বলতে পারো। স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি। স্বীকারোক্তি তো ওইটাই যে আমি তো দোষটাই স্বীকার করলাম। হ্যাঁ, মুক্তাপা। স্বীকার তো ওইটাই করলাম, দোষটাই তো স্বীকার হ্যাঁ, করলাম। মুক্তাপা আমি বলি শোনেন। হ্যাঁ, স্বীকারোক্তিটা কি জিনিস? স্বীকারোক্তি ইংরেজি হচ্ছে কনফেশন। স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি। মনে করেন যে ওই যে একটু আগে বললো না যে মুক্তা শামীমরে গুলি করছে। এখন পুলিশ এসা আপনার কাছে জিজ্ঞাসা করলো যে মুক্তা তুমি কি শামীমরে গুলি করছো? মুক্তা বলল যে হ্যাঁ, আমি শামীমরে গুলি করছি। তো এটাও কিন্তু স্বীকারোক্তি। এই যে স্বীকার করছে মুক্তা যে হ্যাঁ আমি শামীমরে গুলি করছি, এটা কিন্তু স্বীকারোক্তি। আবার জি ম্যাজিস্ট্রেট আসলো। ম্যাজিস্ট্রেট এসে মুক্তার কাছে জিজ্ঞাসা করলো যে মুক্তা তুমি কি শামীমরে গুলি করছো? তো মুক্তা বলল হ্যাঁ আমি গুলি করছি।
এটাও কিন্তু স্বীকারোক্তি, দুইটাই কিন্তু দোষ স্বীকারোক্তি, ঠিক আছে? তো দুইটাই দোষ স্বীকারোক্তি, একটা হচ্ছে 161 ধারা সিআরপিসির 161 ধারা, আরেকটা হচ্ছে সিআরপিসির 164 ধারা। পুলিশের কাছে যখন কোনো স্বীকারোক্তি দেওয়া হয় সেটা হচ্ছে 161 ধারায় স্বীকারোক্তি, আর যখন ম্যাজিস্ট্রেটের কাছে কোনো স্বীকারোক্তি দেওয়া হয় সেটা হচ্ছে 164 ধারায়। আমি পড়াচ্ছি সাক্ষ্য আইন, কিন্তু আমি বলতেছি সিআরপিসির কথা। আমরা সবসময় সব সাবজেক্ট মিলাই ঝিলাই পড়বো, ঠিক আছে? কারণ এই যে স্বীকারোক্তির বিষয়টা সাক্ষ্য আইনে এটা হচ্ছে একটি সাক্ষ্য দেওয়ার পদ্ধতি, কিন্তু স্বীকারোক্তি কার কাছে দেওয়া হয় এটা কিন্তু আবার সিআরপিসির কথা, ঠিক আছে? কাজেই আমরা যখন স্বীকারোক্তি পড়বো তখন সাক্ষ্য আইনের সাথে ফৌজদারি কার্যবিধি মিলাইয়া পড়বো। তো আমি পুলিশের কাছে যখন স্বীকারোক্তি দিলাম ওইটা এক ধরনের স্বীকারোক্তি হলো 161 ধারায়, আর ম্যাজিস্ট্রেটের কাছে যখন স্বীকারোক্তি দিলাম ওইটাও স্বীকারোক্তি হলো 164 ধারায়। তো কোনটা আদালতে গ্রহণযোগ্য হবে বলেন তো? শামীম বলেন তো কোনটা আদালতে গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের কাছে যেটা স্বীকারোক্তি দিছি সেটা আদালতে গ্রহণযোগ্য হবে, কারণ পুলিশের কাছে স্বীকারোক্তি আমি পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে আদালত ধরে নিবে কি যে ভয় পেয়ে অথবা পুলিশ জোর জবরদস্তি করে অথবা যে কোনো কারণে পুলিশ স্বীকারোক্তিটা নিয়ে নিছে, যার কারণে এই ধরনের স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে না, এবং এই ধরনের স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোনো পানিশমেন্ট দেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, তো স্বীকারোক্তিটা কি এবার বুঝতে পারছি? স্বীকারোক্তিটা হচ্ছে সহজ ভাষায় যদি কেউ জিজ্ঞেস করে যে স্বীকারোক্তি কি, বলবেন কি যে স্বীকারোক্তি হচ্ছে দোষ স্বীকার করে যদি কোনো বক্তব্য দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে, বা দোষ স্বীকার করে যখন কোনো বিবৃতি দেওয়া হয় তখন সেটাই হচ্ছে স্বীকারোক্তি। কার সামনে দেওয়া হলো দ্যাট ডাজন্ট ম্যাটার, সেটা আমি পুলিশের কাছে দেই কি ম্যাজিস্ট্রেটের কাছে কি দেই, বা বিচারিক আদালতে গিয়ে দেই, বা মুক্তা আপার কাছে দেই, বা ডলি আপার কাছে দেই, যার কাছে দেই, আমি যদি দোষ স্বীকার করে কোনো বক্তব্য দেই সেটা হচ্ছে স্বীকারোক্তি। এখন যদি প্রশ্ন করে যে কোন ধরনের স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে, তখন আমি বলবো কি যে 164 ধারায় যদি কোনো স্বীকারোক্তি দেওয়া হয় সেটা আদালতে গ্রহণযোগ্য হবে। যদি আবার জিজ্ঞেস করে কেন এটা গ্রহণযোগ্য হবে, তখন আমি বলবো যে ম্যাজিস্ট্রেটের কাছে যখন কোনো স্বীকারোক্তি দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কিন্তু মানে কোনো জোর জবরদস্তি করে না, স্বেচ্ছায় স্বীকারোক্তি দেয়। যদি প্রশ্ন করা হয় তাহলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে এটা গ্রহণযোগ্য হবে না কেন, তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে যে পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে ধরে নেওয়া হয় যে পুলিশ ভয় টয় দেখায় জোর জবরদস্তি করে স্বীকারোক্তিটা নিচ্ছে। তাহলে স্বীকারোক্তি ক্লিয়ার। তাহলে যদি জিজ্ঞেস করা হয় স্বীকারোক্তি কি, তাহলে কি বলবো মুক্তাপা? যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে স্বীকারোক্তি কি, এক কথায় উত্তর দিবেন কি? হচ্ছে মানে কোনো ঘটনা সম্পর্কে দোষ স্বীকার করে যে বিবৃতি প্রদান করা হয় সেটাই হচ্ছে স্বীকৃতি। দেখছেন এর মধ্যেও কিন্তু বিবৃতি চলে আসছে। তার মানে বিবৃতি এমন একটা জিনিস, সে ওই স্বীকৃতির মধ্যেও আছে আবার স্বীকারোক্তির মধ্যেও আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা স্বীকারোক্তি, আচ্ছা স্বীকারোক্তি কয় প্রকার শামীম? স্বীকারোক্তি দুই প্রকার, কি কি? লিখিত স্বীকারোক্তির মৌখিক স্বীকারোক্তি কই পাইছো এটা তুমি? দলিয়াপার স্বীকারোক্তি কয় প্রকার, কি কি? এবং দালিলিক সাক্ষ্য। কি বললেন? মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য। আমি তো সাক্ষ্য জিজ্ঞেস করি নাই, স্বীকারোক্তি জিজ্ঞাসা করছি। সরি, স্বীকারোক্তি লিখিত একটা আছে, মৌখিক একটা আছে।
বলো এবার, শামীম বলো। ভাই শোনায় হ্যাঁ শোনা যায়, বলো। বিচারিক দোষ স্বীকার আর বিচার বহির্ভূত দোষ স্বীকার। হ্যাঁ বিচারিক দোষ স্বীকার, বিচারিক দোষ স্বীকার হ্যাঁ আর বিচার বহির্ভূত দোষ স্বীকার। হ্যাঁ, ঠিক আছে। রাইট রাইট। তাহলে বিচারিক দোষ স্বীকার আর বিচার বহির্ভূত দোষ স্বীকার এই দুটা কি জিনিস? বুঝলা? মানে শিকার হচ্ছে যেটা মামলার সাথে জড়িত বা কোর্টের সামনে যেটা ইয়ে করা হয়, আদালতে যেটা পেশ করা হয়। হ্যাঁ, আদালতে যেটা পেশ করা হয়। আর ইয়ে। এটা কত ধারা? আর এটা 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 আদালতের বাইরে যেটা, ওটা হচ্ছে আদালতের আদালতের বাইরে যেটা, ওটা হচ্ছে আচ্ছা, আদালতের বাইরে যেটা ওইটা হচ্ছে বিচার বহির্ভূত দোষ স্বীকার। তাহলে আদালতের বাইরে স্বীকারোক্তি দেওয়া হয়, এটা কত ধারায় দেওয়া হয় বলেন তো? উদাহরণ দেন তো একটা। যে সালিসি 161 ধারার কথা বলছিলাম না একটু আগে, 161। হ্যাঁ, পুলিশের কাছে। হ্যাঁ, বা সালিসে যে কোনো জায়গায়, মানে যে কোনো জায়গায় যে দোষ স্বীকার করা হয় আদালতের বাইরে, সেটা হচ্ছে বিচার বহির্ভূত। তবে আমরা একটু ধারাটা মনে রেখে বলি এই কারণে যে 161, কারণ এটা আমার বিভিন্ন সময় কাজে লাগবে। ঠিক আছে, পুলিশের কাছে দোষ স্বীকারটা হচ্ছে, পুলিশ তো আর কোনো আদালত না। পুলিশের কাছে যখন আপনি দোষ স্বীকার করেন, না, পুলিশের কাছে যখন দোষ স্বীকার করেন, তাহলে সেটা হচ্ছে বিচার বহির্ভূত দোষ স্বীকার। এখন দলীয়ভাবে বলেন যে বিচারিক দোষ স্বীকার আর বিচার বহির্ভূত দোষ স্বীকার ইংলিশে কি বলে? কারণ আমাদের কিন্তু ইস্যু বিচার না, বিচার্য বিষয় না। বিচারিক দোষ স্বীকার। হ্যাঁ, দোষ স্বীকার ইংরেজি কি? মানে স্বীকারোক্তি বা দোষ স্বীকার তো একই জিনিস, তাই না? Confession আর কনফেশন। জিনিসটা মনে রাখেন বা পারলে লিখে রাখেন। বিচারিক দোষ স্বীকার ইংলিশ হচ্ছে জুডিশিয়াল কনফেশন, আর বিচার বহির্ভূত দোষ স্বীকার হচ্ছে নন জুডিশিয়াল কনফেশন। নন জুডিশিয়াল। তাহলে আমি ধরে নিচ্ছি যে স্বীকৃতি, বিবৃতি, স্বীকারোক্তি এগুলা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নাই। আমরা ভালোভাবে বুঝতে পারছি যে বিবৃতি কি, স্বীকৃতি কি, স্বীকারোক্তি কি। এই জিনিসটা যদি বুঝতে পারেন, এমসিকিউ পাস করার পরে যখন রিটেন পরীক্ষা দিবেন, তখন দেখবেন কি যে এই তিনটা জিনিস দিয়ে আপনি 5 পৃষ্ঠা লিখে ফেলছেন। ঠিক আছে, প্রশ্ন শুধুমাত্র জিনিসটা বোঝার কারণে। আর যদি শুধু মুখস্থ করে যান, তাহলে এমসিকিউ তো অ্যান্সার করতে পারবেন না, আর রিটেনে তো লিখতেই পারবেন না। কারণ এই স্বীকৃতি, বিবৃতি, স্বীকারোক্তি এমন একটা জিনিস, এখান থেকে প্রশ্ন আসবেই। ধরে নেন যে এখান থেকে আপনাকে 1 মার্ক দিবে এমসিকিউতে। আচ্ছা, এখন আমরা দেখব যে ধারা 18 কি আমাদের সাজেশনে দিছিলাম? আচ্ছা জি। আচ্ছা, ধারা 18-তে কি বলছে? ধারা 18-তে বলছে যে মামলার পক্ষ বা তাহার প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি। মানে স্বীকৃতিটা আসলে কে দিতে পারবে? মানে স্বীকৃতি হইতে গেলে কি তার সাথে শোনা যায় না। শোনা যায় না? এখন শোনা যায়। হ্যাঁ। বলেন। আচ্ছা, স্বীকৃতি হইতে গেলে কি হইতে হবে? মামলার সাথে রিলেটেড হইতে হবে না বিবৃতিটা? তো জি। এই স্বীকৃতি আসলে কে দিতে পারবে বলেন তো? মনে করেন কি যে একটা মামলা চলতেছে, শামীমের সাথে রাসেল ভাইয়ের একটা মামলা চলতেছে। এই মামলায় কে স্বীকৃতি দিতে পারবে? মানে কার স্বীকৃতিটা গ্রহণযোগ্য হবে? এই মামলায় এসে যদি শেখ হাসিনা কোনো বিবৃতি দেয়, তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে? মানে
মামলা ওই মামলার পক্ষ, ওই মামলার পক্ষ হ্যাঁ কি আছে, উল্লেখিত পক্ষ যে মামলা আছে যারা, তাদের ব্যক্তি তাদের বিবৃতি ছাত্র থাকতে হবে, ছাত্র। সম্পৃক্ত বা বাদী বিবাদী এটা দিয়ে দিতে পারে। হ্যাঁ আমরা মনে রাখবো যে সম্পৃক্ত টোটাল 5টা শ্রেণী আছে, টোটাল 5টা শ্রেণী অ্যাডমিশন দিতে পারবে। কয়টা শ্রেণী? কয়টা শ্রেণী? 5টা শ্রেণী। হ্যাঁ মনে লিখে রাখেন যে 5 শ্রেণীর ব্যক্তি অ্যাডমিশন দিতে পারবে, লিখে রাখেন। ব্যক্তি অ্যাডমিশন দিতে পারবে। আমি কিন্তু ইংলিশ বাংলা মিলাই ঝিলাই বলবো, ঠিক আছে, যাতে ইংলিশটাও মনে থাকে আর কি। আমি কিন্তু এখানে স্বীকৃতি বলি না, আমি বলছি অ্যাডমিশন, ঠিক আছে। হ্যাঁ লেখা হয়েছে 5 শ্রেণীর ব্যক্তি অ্যাডমিশন দিতে পারবে 18 ধারায়। জি আচ্ছা জি এই 5টা শ্রেণী কে লেখেন। 1 নম্বরে হচ্ছে মামলার পক্ষ, মামলার পক্ষ, 2 নম্বর হচ্ছে মামলার পক্ষের প্রতিনিধি, মামলার পক্ষের প্রতিনিধি, আচ্ছা 3 নম্বরে হচ্ছে মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে, জি আচ্ছা প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী, প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী, প্রতিনিধিত্বমূলক মামলা। প্রতিনিধিত্বমূলক মামলা কি? প্রতিনিধি মনে করেন কি যে আপনি যখন অগ্রক্রয়ের মামলা করেন, মানে বা অগ্রক্রয়ের মামলা বা হচ্ছে কি আপনার সম্পত্তির বিভাজন, হ্যাঁ মনে করেন যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির বিষয়ে যখন কোনো মামলা করেন, মানে আপনার 5 ভাই মিলে এক ভাই আপনার আপনার বাপের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করছে, তো আপনারা 5 ভাই বোন, তাহলে বাকি 4 ভাই মিলে ওই এক ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, তো 4 ভাইয়ের পক্ষে এক ভাই মামলা করছে, মানে 4 ভাইয়ের প্রতিনিধি হিসেবে এক ভাই যে মামলা করছে ওইটাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক মামলা, ঠিক আছে। সেই প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী। হয়েছে, লেখা হয়েছে? জি আচ্ছা 5 নম্বরে হচ্ছে যাদের নিকট হতে স্বার্থ লাভ হয়। আচ্ছা এবার শামীম পড়ে শোনাও তো। শামীমের প্রথমে প্রশ্ন করি 18 ধারায়, হ্যাঁ, যে কয় শ্রেণীর ব্যক্তি অ্যাডমিশন দিতে পারবে? শামীম শুনতে পাচ্ছ? আচ্ছা শামীম শুনতে পাচ্ছে না। মুক্তাপা বলেন কয় শ্রেণীর ব্যক্তি অ্যাডমিশন দিতে পারবে? 5 শ্রেণী। ডলিয়াবা বলেন তো কি কি, কে কে সেই 5 শ্রেণী কে? এক হচ্ছে মামলার পক্ষ, দুই হচ্ছে মামলার পক্ষের প্রতিনিধি, তিন হচ্ছে মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে, চার হচ্ছে মামলার প্রতিনিধিত্বমূলক মামলার বাদী ও বিবাদী, হুম, পাঁচ হচ্ছে যাদের নিকট হতে স্বার্থ লাভ হয়। হুম। তো জিনিসগুলা কি বোঝানোর দরকার আছে? বুঝতে পারছেন না? মামলার পক্ষ কারা, মামলার পক্ষের প্রতিনিধি কারা, মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে, জি এগুলা তো আর বোঝানোর দরকার নাই। তো এই 5 শ্রেণীর ব্যক্তি হচ্ছে মামলায় ভাই 5 নাম্বারটা একটু যাদের পাঁচ নাম্বারটা হ্যাঁ একটু 5 নম্বর হচ্ছে যাদের নিকট হতে স্বার্থ লাভ হয়। জি
যাদের নিকট হতে স্বার্থ লাভ হয়, তাদের নিকট হতে স্বার্থ লাভ হয়। জি। মনে করেন কি যে আমি একটা মামলা, কারণ আমি এখানে উল্লেখ করেছি, হ্যাঁ যে উল্লেখ করেছি ৪ এ যে প্রতিনিধিত্বমূলক মামলার বাদী ও বিবাদী। হ্যাঁ তাহলে বাদী যদি মামলা করেন, বিবাদীর কাছ থেকে তো আমার স্বার্থ লাভ হবে। তাহলে না না ৫ নাম্বারটা বুঝতে পারছি। প্রতি ৫ নম্বর হচ্ছে যাদের নিকট হতে স্বার্থ লাভ হয় তাদের স্বীকৃতি। মানে মনে করেন কি যে শামীমের বিরুদ্ধে আপনি হচ্ছে একটা মামলা করলেন, মানে সাপোজ কি বিষয়ে উদাহরণ দিব, যে শামীম হচ্ছে আপনার একটা মোবাইল, মানে আপনি আপনার একটা মোবাইল শামীম নিয়ে নিচ্ছে জোর কইরা, ঠিক আছে? তো আপনি শামীমের বিরুদ্ধে মামলা করলেন যে শামীম আমার মোবাইল নিয়ে নিছে জোর করে। তাহলে শামীম মোবাইল যে নিছে এই বিষয়ে আপনি একটা শামীমের একটা স্বীকৃতি দিছেন। স্বীকৃতি দিছেন কি, যে দেখা যাচ্ছে যে কোনো একটা শামীম শামীম যে মোবাইল নিছে এরকম কোনো একটা প্রুফ, মানে শামীমের কোনো একটা বক্তব্য, আপনি সেই বক্তব্যটা হচ্ছে কি করছেন, মোবাইলে ধারণ করছেন বা যে কোনো ভাবে ওই বক্তব্যটা বা সিসি ক্যামেরার ফুটেজ থেকে নিছেন, যেভাবেই হোক নিছেন। তো এই যে শামীম যে শামীমের নিকট থেকে আপনার স্বার্থ লাভ হবে না, মানে মোবাইলটা কার কাছ থেকে পাবেন? শামীমের কাছ থেকে পাবে না। তো শামীম এমন কোনো বিবৃতি জি দিছে, শামীম এমন কোনো স্বীকৃতি দিছে যেই স্বীকৃতিটা এই মামলার সাথে প্রাসঙ্গিক, তখন এই স্বীকৃতিটা শামীমের এই স্বীকৃতিটা গ্রহণযোগ্য হবে। জিনিসটা মনে হয় আমি বুঝাইতে পারি নাই না, ক্লিয়ারলি মনে হয় বুঝাইতে পারি নাই। জি জি বুঝছি। মানে যার নিকট থেকে আপনার স্বার্থ লাভ হয় সেই ব্যক্তি যদি কোনো স্বীকৃতি দেয়, যেমন জি ডলি আপার স্বার্থ আছে শামীমের কাছে, কারণ শামীম ডলি আপার মোবাইলটা নিয়ে নিচ্ছে। তো এই ক্ষেত্রে শামীমের যদি কোনো স্বীকৃতিতে বিবৃতি থাকে, সেইটা প্রাসঙ্গিক হবে, ঠিক আছে? এই মামলায় প্রাসঙ্গিক হবে। এটাই এখানে বলছে যে যাদের নিকট হতে স্বার্থ লাভ হয় তাদের স্বীকৃতি গ্রহণযোগ্য হবে। তাহলে রাসেল ভাই বলেন তো যে কয় শ্রেণীর ব্যক্তি অ্যাডমিশন দিতে পারবে? ৫ শ্রেণীর। ৫ শ্রেণীর ব্যক্তি অ্যাডমিশন দিতে পারবে। কত ধারায় বলা আছে? সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? ১৬১ সাক্ষ্য আইনের ১৮ ধারায় বলা আছে। ১৬১ তো চলে গেছেন সিআরপিসি তে, ঠিক আছে? হ্যাঁ জি জি না, সাক্ষ্য আইনে ১৮ ধারায় বলা আছে। সাক্ষ্য আইনের ১৭ থেকে ৩০ ধারা, এটা হচ্ছে গিয়ে স্বীকৃতি, বিবৃতি, স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই ১৭ থেকে ৩০ ধারার ভিতরে ১৮ নম্বর ধারায় বলা হয়েছে যে ৫ শ্রেণীর ব্যক্তি অ্যাডমিশন দিতে পারবে বা স্বীকৃতি দিতে পারবে। আচ্ছা, জি তারপরে ধারা নম্বর কত ডলিয়াবা? শামীম সাজেশন কি ধারা আছে? ১৯। ধারা ২০, ২৯, ধারা ১৯ ভাই। ধারা ১৯। আচ্ছা, ১৯। হ্যাঁ, জি। ধারা ১৯টা তেমন একটা কি ইম্পর্টেন্ট। আগে পারমিশন দেওয়া হয়েছে? আমি কিন্তু পারমিশন পাই নাই। আচ্ছা, সমস্যা নেই, শামীম আপনাদেরকে প্রোভাইড করবে সাজেশন। ১৯ ধারায় বলছে যে মামলার পক্ষের সহিত যাহার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে এরূপ ব্যক্তির স্বীকৃতি। মানে ১৮ ধারায় আমরা যে জিনিসটা আলোচনা করছি না, যে মামলার পক্ষ, জি মামলার পক্ষ হচ্ছে স্বীকৃতি দিতে পারবে। ১৯ ধারায় আবার ওই একই কথাটাই রিপিট করছে, যে মামলার পক্ষের সহিত যার সম্পর্ক অবশ্যই এইরূপ ব্যক্তির স্বীকৃতি প্রমাণ করতে হবে। ঠিক আছে? ১৮ ধারার একটা পার্ট হচ্ছে ১৯ ধারা। মানে ১৮ ধারায় আমরা বলছিলাম না যে ৫ শ্রেণীর ব্যক্তি স্বীকৃতি দিতে পারবে। ৫ শ্রেণীর মধ্যে একটা কি, একটা হচ্ছে মামলার পক্ষ। সেই মামলার পক্ষর কথাটাই আবার ১৯ ধারায় বলছে।
আর ধারা 20 বলছে কি, যে মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি। অর্থাৎ মামলার কোনো পক্ষ যদি বলে যে ওই ব্যক্তি কোনো বিবৃতি দিছে, মানে মনে করেন কি যে ডলি আপা আর মুক্তা আপার মধ্যে কোনো একটা মামলা, মুক্তা আপা যদি বলে যে মানে ডলি আপা মুক্তা আপার বিরুদ্ধে যে কোনো একটা বিষয়ে বা বা ধরলাম যে ডলি আপা শামীমের বিরুদ্ধে একটা নারী নির্যাতনের মামলা করছে, যে কোনো কারণে হয়তো শামীম ডলি আপারে বিরক্ত করছে, তো করলে ডলি আপা শামীমের বিরুদ্ধে একটা নারী নির্যাতনের মামলা করছে। ধরলাম যে আমরা যে নারী ও শিশু নির্যাতন আইনের কত ধারায় মামলা করা যায় শামীম? তুমি তো মামলা মোকদ্দমা করো, তোমার বিরুদ্ধে একটা কত ধারায় মামলা করা, হ্যাঁ কত ধারায় মামলা করা যাবে? শামীম তো রেসপন্স করতেছে না। ধরলাম নারী ও শিশু নির্যাতন আইনের 11 ধারায় ডলি আপা শামীমের বিরুদ্ধে মামলা করছে। তো ডলি আপা বলছে কি যে শামীম যে আমার নির্যাতন করছে এটা মুক্তা জানে, ঠিক আছে? তো আদালত সেক্ষেত্রে মুক্তার স্বীকৃতিটাও গ্রহণ করবে। এই কথাটাই 20 ধারায় বলছে যে মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে 19 আর 20 ধারা কে বলতে পারবে? মুক্তাপা 19 আর 20 ধারা বলতে পারবেন? ওই যে মামলার যে পক্ষ পক্ষ যার কথা বলবে তাকে স্বীকৃতি দিবে, তার স্বাক্ষর সাক্ষী হিসেবে হবে। হ্যাঁ, এটা কত ধারায় বলছে? 20 ধারা। তাহলে 19 ধারায় কি বলছে? উনিশ ধারায় বলছে মামলার পক্ষ, মানে মামলার পক্ষ স্বীকৃতি দিতে পারবে। স্বীকৃতি দিতে গেলে তাকে মামলার পক্ষ হইতে হবে। সহজভাবে মনে রাখবো, 19 ধারায় মামলার পক্ষ, আর 20 ধারায় হচ্ছে মামলার পক্ষ যদি কাউকে রেফার করে। 19 ধারায় কি ডলিয়াপা? মামলার পক্ষের সাথে যে সম্পর্ক আছে এটা অবশ্যই প্রমাণ করতে হবে। না, মানে যে স্বীকৃতিটা দিবেন আপনি, মানে মামলার পক্ষের সাথে যে মামলার সম্পর্ক আছে, বিষয়ের সাথে যে ওই পক্ষের সম্পর্ক আছে, মানে এটাও নিজেরা বলা হয়েছে। মানে স্বীকৃতি দিতে গেলে অবশ্যই তাকে মামলার পক্ষ হইতে হবে। সেটা আপনি মামলার বাদীও হইতে পারেন, বিবাদী হইতে অবশ্যই পারেন। মামলার পক্ষ হতে হবে। হ্যাঁ, এটাই 19 ধারায় বলছে। জি। আর 20 ধারায় বলছে কি যে মামলার পক্ষ যদি কাউকে রেফার করে, মনে করেন আপনি হচ্ছেন মামলার পক্ষ, আপনি যদি মুক্তা আপাকে বলেন যে তুমি, মানে মুক্তা আপাকে বলেন যে শামীম যে আমাকে নির্যাতন করছে এটা তুমিও দেখছো, তুমি একটা বিবৃতি দাও আদালতের কাছে, তাহলে তার বিবৃতিটাও স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে? তাহলে 19 ধারায় কি বলছে? আবার বলতে পারবে কে 19 ধারায় কি বলছে? রাসেল ভাই বলতে পারবেন? জি
বলেন 19 ধারায় কি বলছে? ছোট ছোট করে মনে রাখেন। মামলার পক্ষ কি বলছে? বুঝি নাই ভাই। মানে 19 ধারায় কি বলছে? আমার কথা শোনা যাচ্ছে না শামীম? ডলি আপা আমার কথা শোনা যায়? মামলার পক্ষ, জি ভাই শোনা যায়। ও, তাহলে বলেন তো, আবার সুন্দর করে বলেন, 19 আর 20 ধারাটা সুন্দর করে বলেন। 19 ধারা হচ্ছে মামলার পক্ষের সাথে সম্পর্ক আছে সে ব্যক্তির আহ, স্বীকৃতি প্রাসঙ্গিক হ্যাঁ হবে। ঠিক আছে। আর 20 ধারা? আর 20 ধারায় বলছে যে মামলার পক্ষ আহ, যে ব্যক্তি, মানে আমার ভাষায় বলি যে হ্যাঁ একটু বলতে পারছেন আপনি, মামলার পক্ষ যে ব্যক্তি, বাদী এবং প্রতিবাদী যেই হোক, উল্লেখিত ওই ব্যক্তির বিবৃতিটাই স্বীকৃতি, ওই ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক। উল্লেখিত ব্যক্তি, না না, মামলার, ব্যক্তি স্বীকৃতি দেবে। হ্যাঁ মামলার কোনো পক্ষ যদি অন্য কোনো ব্যক্তিকে যদি আহ্বান করে সাক্ষ্য দিতে, তাহলে তার স্বীকৃতিও প্রাসঙ্গিক। মামলার পক্ষ কে? আপনি না? জি মুক্তাপা কি মামলার পক্ষ? সে তো বাইরের লোক। আপনি যখন জানি। আপনি যখন মুক্তা আব্বাকে বলবেন তখন তারটাও প্রাসঙ্গিক হবে। আপনি যদি বলেন যে মুক্তা দেখছে, শামীম যে আমার সাথে আমাকে নির্যাতন করছে তা মুক্তা দেখছে, তখন এই মুক্তার স্বীকৃতিও প্রাসঙ্গিক হবে। এইটাই বলছে 20 ধারায়। যাক, বইতে আরো সুন্দর করে ডিটেলস দেওয়া আছে, ভাষাগুলা কঠিন তো এটা বোঝা যায় না, এই জন্য আমি একটু বুঝাই দিলাম আর কি। আচ্ছা, এই যে আমরা স্বীকৃতি দেই, এই স্বীকৃতি কার বিরুদ্ধে প্রমাণ করা যায় বলেন তো? আমরা যে স্বীকৃতি দেই, এই স্বীকৃতিটা কার বিরুদ্ধে প্রমাণ করতে হয়? দোষী ব্যক্তির বিরুদ্ধে। স্বীকৃতি প্রমাণ করতে হয় যে ব্যক্তি স্বীকৃতি দেয় তার বিরুদ্ধে। জিনিসটা বুঝতে পারেননি মনে হয় না? এমসিকিউতে একটা প্রশ্ন এরকম আসবে যে স্বীকৃতির প্রমাণ কার বিরুদ্ধে দিতে হয়? অ্যান্সার হচ্ছে যে স্বীকৃতি দেয়, যে স্বীকৃতিটা যে দেয় তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ দিতে হয়। যেমন ডলি আপা বলছে যে শামীম আমাকে নির্যাতন করছে, এখন শামীমের একটা স্বীকৃতি এখানে প্রাসঙ্গিক হবে। তো শামীমের স্বীকৃতি শামীমের বিরুদ্ধে প্রমাণ করতে হবে, ঠিক আছে? মানে শামীমের যে স্বীকৃতিটা, আপনি যে বললেন যে, বা অন্য একটা জিনিস দিয়ে আমি উদাহরণ দেই, সেটা হচ্ছে কি যে শামীম আপনাকে একটা বাজে কথা বলছে, আপনি আদালতে গিয়ে বললেন কি যে শামীম আপনাকে একটা বাজে কথা বলছে বা ইফটিজিং করছে, ঠিক আছে? তাহলে শামীমের স্বীকৃতিটা আপনি এখানে আদালতে উপস্থাপন করলেন না? জি বুঝলেন? তাহলে আদালতে গিয়ে এই যে শামীম যে স্বীকৃতিটা দিছে, এটা শামীমের বিরুদ্ধে প্রমাণ করতে হবে না, নাকি শামীমের পক্ষে করবেন? জি এই স্বীকৃতিটা না, বিরুদ্ধে। হ্যাঁ আমার বিরুদ্ধে। হ্যাঁ, এই স্বীকৃতিটা শামীমের বিপক্ষে যাবে। এইটাই বলছে 21 ধারায় যে স্বীকৃতির প্রমাণ, মানে যে ব্যক্তি স্বীকার করে বা যাহার পক্ষ হইতে স্বীকার করা হয় তাহার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ দিতে হবে। এটা 21 ধারায় বলছে, বা তাহার বিরুদ্ধে এইটা প্রমাণ করা যাবে। আচ্ছা, সাক্ষ্য আইনে 21 ধারায় আরো একটা বিষয় বলছে, সেটা হচ্ছে যে ব্যতিক্রম আছে। যে ব্যক্তি স্বীকার করে তাহার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ দিতে হবে। ব্যতিক্রম আছে 3টি ক্ষেত্রে।
ব্যতিক্রম আছে কয়টি ক্ষেত্রে? তিনটি তিনটি ক্ষেত্রে। 3টি ক্ষেত্রে। আচ্ছা আপনারা লেখেন ধারা 21, ধারা 21টা লেখেন। লেখেন যে স্বীকৃতির প্রমাণ স্বীকৃতির প্রমাণ কার বিরুদ্ধে ব্যবহার করা যাবে? প্রশ্ন করেন, মানে ধারা 21 লিখে প্রশ্ন করেন, হ্যাঁ, যে স্বীকৃতির প্রমাণ কার বিরুদ্ধে ব্যবহার করা যাবে? হুম, প্রশ্নটা লেখা হয়েছে না? হুম। এবার অ্যান্সারটা লেখেন। অ্যান্সারটা হচ্ছে যে স্বীকার করে বা যাহার পক্ষ হইতে স্বীকার করা হয়। যার যে স্বীকার করে বা যাহার পক্ষ হতে স্বীকার করা হয়। এই যে আমি জিনিসটা বললাম, এটা কেউ একটা উদাহরণ দিতে পারবেন? স্বীকার করা হয়। যে স্বীকার করে, যে স্বীকার করে, যে স্বীকার করে বলেন তো, বলেন। আমি একটা বিষয়ে আমার একটা যে আমাকে যেমন শামীম ভাই আঘাত করছে, হ্যাঁ আমি এটা স্বীকৃতি দিলাম। হ্যাঁ এখন এটা অবশ্যই আমি তো আমার পক্ষ হইতে এটা স্বীকার করা হয়েছে, কিন্তু এটা এটা তো আমার বিরুদ্ধে যাবে, আমার এটা আমার আচ্ছা আমি জিনিসটা বুঝাই দিই, আর একটু সহজ করে বুঝাই দিই, হ্যাঁ। এই যে পুলিশের কাছে যে 164 ধারায় যে জবানবন্দি দেওয়া হয় না, 164 করা হয় না, এটা তো একটা স্বীকৃতি, স্বীকৃতি না? এটা একটা এক ধরনের স্বীকৃতি না? কারণ এটা মামলার সাথে সঙ্গতিপূর্ণ না। যেহেতু দোষ স্বীকার করে, যেহেতু দোষ স্বীকার করা হচ্ছে, এই কারণে এটা হয়ে গেছে স্বীকারোক্তি, তাই না? একটা একটা স্বীকৃতি কখন স্বীকারোক্তি হবে? স্বীকৃতি তখনই স্বীকারোক্তি হবে যখন তার মধ্যে দোষ স্বীকার থাকবে। তার মানে কি, মানে স্বীকৃতি, স্বীকারোক্তির মধ্যে কিন্তু আসলে স্বীকৃতিও আছে, আছে না? আচ্ছা, তাহলে শামীম পুলিশের কাছে, হ্যাঁ, মানে স্বীকৃতিটা, মানে স্বীকৃতি এমন একটা জিনিস যেটা স্বীকারোক্তির মধ্যে আছে। তার মানে স্বীকারোক্তির মধ্যে কি আছে? স্বীকারোক্তির মধ্যে বিবৃতিও আছে, স্বীকৃতিও আছে, স্বীকারোক্তিও আছে। তিনটা জিনিসের সংমিশ্রণে হয়ে গেছে একটা স্বীকারোক্তি। কিন্তু স্বীকৃতি কি স্বীকারোক্তি? রেসপন্স করেন কেউ, স্বীকৃতি কি হ্যাঁ, স্বীকারোক্তি? স্বীকৃতি অবশ্যই আদালতের সামনে করতে হবে। না, স্বীকৃতি আমি আদালতের সামনে না করলে স্বীকৃতি হবে না। পুলিশের কাছে বললে স্বীকৃতি, স্বীকারোক্তি স্বীকারোক্তি স্বীকারোক্তি, স্বীকারোক্তি স্বীকারোক্তি আদালতের সামনে করতে হবে কেন? স্বীকারোক্তির প্রকারভেদ করছেন না, 2 প্রকার। করছেন কি না? কি 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 করছেন? স্বীকারোক্তি 2 প্রকার পড়ছেন না, যে
আদালতের সামনে এক ধরনের স্বীকারোক্তি, সামনে আদালতের বাইরে স্বীকারোক্তি, দুই প্রকার পড়ছেন না দলিয়াবা? জি তাহলে আবার বললেন কেন যে স্বীকারোক্তি আদালতের জি সামনেই দিতে হবে? স্বীকারোক্তি তো আদালতেও দেওয়া যাবে, আদালতের বাইরেও দেওয়া যাবে। আমি বলছি যে স্বীকারোক্তির মধ্যে কি কি আছে? স্বীকারোক্তির মধ্যে আছে বিবৃতি প্লাস স্বীকৃতি ইকুয়াল টু স্বীকারোক্তি। প্লাস্টিক হ্যাঁ, জি মানে স্বীকারোক্তির মধ্যে সবগুলাই আছে, কিন্তু স্বীকৃতির মধ্যে কি স্বীকারোক্তি আছে? নাই। স্বীকৃতির মধ্যে স্বীকারোক্তি নাই, কারণ স্বীকৃতির মধ্যে, দোষ স্বীকার থাকতে হবে। হ্যাঁ, স্বীকৃতির মধ্যে তো দোষ স্বীকার নাই, কিন্তু স্বীকারোক্তির মধ্যে স্বীকৃতি আছে। ওই যে দোষ স্বীকার করে স্বীকৃতি দিছে, কিন্তু জি স্বীকৃতির মধ্যে তো দোষ স্বীকার নাই, আছে? তাহলে আমাদের ধারা 21-এ বলছে যে যে ব্যক্তি স্বীকার করে, মানে কি স্বীকার করে, মানে কি পুলিশের কাছে শামীম 164 ধারায় জবানবন্দি দিচ্ছে কি যে আমি দলেরে আমি খুন করছি। তাহলে শামীম যে এই যে স্বীকৃতিটা শামীম দিল পুলিশের কাছে, পুলিশের কাছে না, ম্যাজিস্ট্রেটের কাছে, এখন ম্যাজিস্ট্রেট কি করবে যে এই স্বীকৃতিটা শামীমের বিরুদ্ধে ব্যবহার করবে নাকি শামীমের পক্ষে ব্যবহার করবে? বিরুদ্ধে। শামীমের বিরুদ্ধে ব্যবহার করবে, কারণ আপনি তো ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিচ্ছেন 164 ধারায়, ম্যাজিস্ট্রেট আবার সেই স্বীকারোক্তি নিয়ে কি করবে, বিচারিক আদালতে দিয়ে দিবে, দিয়ে বলবে কি যে শামীম স্বীকৃতি দিছে একটা বা স্বীকারোক্তি দিছে একটা যে ও দলের খুন করছে, তাহলে ওর ফাঁসি দাও। তাহলে শামীমের বিরুদ্ধে গেল না শামীমের স্বীকারোক্তিটা? জি এই কথাই 21 হ্যাঁ, এই কথাই বলছে যে এই যে স্বীকৃতি কার বিরুদ্ধে ব্যবহার করা যায়। আমি এই প্রশ্নটা করছিলাম না? জি তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে যে যে ব্যক্তি স্বীকৃতি দেয় বা যাহার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধে ব্যবহার করতে হয়। জি আচ্ছা, এটা হচ্ছে 21-এর বেসিক কথা। ব্যতিক্রম আছে কয়টি ধারায় বলেন তো? ব্যতিক্রম আছে কোন জায়গায়? এমনি আমি যে কথাটা বলছি এটার ব্যতিক্রমও কিন্তু আছে। লেখেন ব্যতিক্রম, লেখেন ব্যতিক্রম হচ্ছে 3টি। লেখছেন? জি ব্যতিক্রম হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে ডাইং ডিক্লারেশন, মৃত্যুর পূর্বে একজন ঘোষণা হ্যাঁ, মৃত্যুকালীন ঘোষণা, ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা। 2, যা কোনো মানসিক ঘটনার অস্তিত্ব প্রকাশ করে। 3, রিলিভেন্ট ফ্যাক্ট, যা কোনো মানসিক ঘটনার অস্তিত্ব প্রকাশ করে। লিখছেন? আর আর 3, হ্যাঁ লেখা হয়েছে। আর 3 নম্বর হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। জি জি আচ্ছা, রিলিভেন্ট ফ্যাক্ট মানে কি? বাংলা কি? কয়টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় দলিয়াপা? সাক্ষ্য আইন আরো, প্রাসঙ্গিক হ্যাঁ, প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বিষয় কয়টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় দলিয়াপা বলেন তো?
দুইটি বিষয়, কি কি? বিচারিত বিষয়, প্রাসঙ্গিক বিষয়। হ্যাঁ, বিচার্য বিষয় ইংলিশ ইংলিশ কি? ফ্যাক্ট ইন ইস্যু। হ্যাঁ, ফ্যাক্ট এন্ড ইস্যু। আর প্রাসঙ্গিক বিষয় ইংলিশ কি? রিলেভেন্ট রিলেভেন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট। হ্যাঁ, রিলেভেন্ট ফ্যাক্ট। তাহলে ওই আমি 21 ধারার যে ব্যতিক্রম বললাম সেই ব্যতিক্রমের মধ্যে রিলেভেন্ট ফ্যাক্টটাও আছে। 21 ধারার ব্যতিক্রম কয়টা? তিনটি। কি কি? ডাইং ডিক্লারেশন, আর একটা হচ্ছে যা কোনো মানসিক ঘটনার অস্তিত্ব প্রকাশ করে, আর তিন নম্বর হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট। রিলেভেন্ট ফ্যাক্ট। আচ্ছা, তাহলে 21 ধারায় 21 ধারার বেসিক কথা কি? মানে প্রশ্ন করি আমি, হ্যাঁ, যে এই স্বীকৃতি, মানে যেই স্বীকৃতি দেখ বা স্বীকারোক্তি দেখ, যাই দেখ, এটা কার বিরুদ্ধে প্রমাণ করা যাবে? যে স্বীকার যে স্বীকার করবে তার বিরুদ্ধে। যে স্বীকার করবে তার বিরুদ্ধে। কি স্বীকার করবে? দোষ স্বীকার করবে, যে দোষ স্বীকার করবে। হ্যাঁ, তার বিরুদ্ধেই প্রমাণ করতে হবে। যে শামীম দোষ স্বীকার করছে কি আমি ডলিরে মারছি, তাহলে ওর বিরুদ্ধেই, মানে ওই স্বীকারটা করেই সে ধরাটা খাইছে আর কি, ঠিক আছে? ওই 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 তার ওই স্বীকারটা, তার ওই স্বীকারটা তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। তাহলে ব্যতিক্রম কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। কি কি? তিনটি ক্ষেত্রে। কি কি? ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা, ডাইং ডিক্লারেশন, আর হচ্ছে যা কোনো মানসিক ঘটনার অস্তিত্ব প্রকাশ করে, আর একটা প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয়, রিলিভেন্ট ফ্যাক্ট। আচ্ছা দেখেন, যে শামীম স্বীকার করছে যে সে ডলিরে মারছে, তাহলে শামীমের বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ দিতে হবে। ব্যতিক্রম তিনটি বলছি কি জন্যে? ব্যতিক্রম, এক নম্বর ব্যতিক্রম কি? ডাইং ডিক্লারেশন। ডাইং ডিক্লারেশন ব্যতিক্রম বলছে কি জন্যে? মনে করেন যে শামীম বা ডলি মরার আগে বলে গেল কি যে শামীম আমারে খুন করছে, মরার 5 মিনিট আগে বলে গেল যে শামীম আমারে খুন করছে। এখন ডলি যে বলছে, ডলির এই স্বীকারোক্তিটা কি আদালতে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে? না, কেন যাবে না? তার পক্ষে ব্যবহার করা যাবে। তার পক্ষেও ব্যবহার করা যাবে না, বিপক্ষে ব্যবহার করা যাবে। তার পক্ষে ব্যবহার করা যাবে, কিন্তু সে তো মরে গেছে, তার বিপক্ষে কেমনে ব্যবহার করবেন? জি। হ্যাঁ, এটা তো ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম। তারপরে আরেকটা বলছে যে যা মানসিক ঘটনার অস্তিত্ব প্রকাশ করে। মানসিক ঘটনা বলতে কি? মানে ডলি বললো কি যে ওই হ্যাঁ, ডলি এমন একটা স্বীকৃতি দিছে, যে স্বীকার করলো তার মানসিক মানসিক কি আর সমস্যা আছে? পাগল ছিল। হ্যাঁ, ডলি বললো যে যে সময় স্বীকার করছে ওই সময় আমি পাগল ছিলাম। শামীম বলল কি, শামীম বলল কি যে মাননীয় আদালত, আমি তো ডলিরে মারছি, খুন করছি, ঠিক আছে, ম্যাজিস্ট্রেটের সামনে বলছে। পরে শামীমের অ্যাডভোকেট আবার করলো কি, একটা পাগলের সার্টিফিকেট নিয়ে আসলো। মানে যে সময় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করছে ওই সময় শামীমের মানসিক অবস্থা ভালো ছিল না, শামীম ছিল পাগল। একটা সার্টিফিকেট জোগাড় করে নিয়ে আসছে, নিয়ে এসে বিচারিক আদালতে গিয়ে বলছে যে মাননীয় আদালত, আমার মক্কেল শামীম যখন ওই কথাটা বলছিল তখন সে পাগল ছিল। তাহলে পাগলের বিরুদ্ধে কি স্বীকৃতির, মানে তার যে স্বীকৃতি, এটা কি তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে? না না, যাবে না। ঠিক আছে, তাহলে দুইটা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। আর 3 নম্বরটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট, মানে প্রাসঙ্গিক ঘটনা। প্রাসঙ্গিক ঘটনা কি? যে মূল ঘটনার সাথে যখন কোনো একটা বিষয় জড়িত থাকে সেটা সেটা হচ্ছে প্রাসঙ্গিক ঘটনা, ঠিক আছে। মনে করেন কি যে এটা কি দিয়ে উদাহরণ দেওয়া যায়? প্রাসঙ্গিক ঘটনার উদাহরণ আমি দিছিলাম যে শামীম খুন করতে গিয়ে ওই নুসরাত হত্যা মামলার কথাই আমরা ধরি, ঠিক আছে। নুসরাত হত্যা মামলায় ওই যে ইটা কিনছিল, কেরোসিন তেল যে কিনছিল যে দোকান থেকে, কেরোসিন তেল কিনছিল যে দোকান থেকে, ওই কেরোসিন তেলটা একটা প্রাসঙ্গিক ঘটনা না?
বা জি ওই ওই যে কেরোসিন তেল যার কাছ থেকে কিনছিল সেও তো মামলার একটা প্রাসঙ্গিক ঘটনা, তাই না? যে তেলটা কিনছিল হচ্ছে কি যে জি মনে করেন সাপোজ রহিমের দোকান থেকে তেল কিনে নিয়ে আসছিল। তা রহিম বলতেছে কি যে হ্যাঁ, শামীম আমার দোকান থেকে কেরোসিন তেল কিনে নিয়ে গেছে। এখন রহিমের বিরুদ্ধে কি এটার প্রমাণ, মানে এটা কি রহিমের বিরুদ্ধে ব্যবহার হবে না শামীমের বিরুদ্ধে ব্যবহার হবে? সাইনের বিরুদ্ধে ব্যবহার। শামীমের বিরুদ্ধে ব্যবহার হবে। এখানে রহিমের দোকান থেকে যে ওই কেরোসিন তেল কিনছিল এটা একটা প্রাসঙ্গিক ঘটনা, ঠিক আছে? তো প্রাসঙ্গিক জি ঘটনার সাথে প্রাসঙ্গিক ঘটনার যে স্বীকৃতি, ওই প্রাসঙ্গিক ঘটনার সাথে রিলেভেন্ট লোকের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, করা যাবে হচ্ছে শামীমের বিরুদ্ধে। তো এই জন্য বলছে যে যদিও সেই লোক স্বীকার করছে, হ্যাঁ রহিম স্বীকার করছে যে শামীম আমার কাছ থেকে কেরোসিন তেল কিনে নিয়ে গেছিল, নিয়ে ওই নুসরাতরে মারছিল বা ডলিয়া পরে মারছিল। তো ওই যে স্বীকৃতিটা দিছে এটা কিন্তু তার বিরুদ্ধে ব্যবহার হবে না। তো এই কথাই আমাদের 21 ধারায় বলছে যে যে স্বীকৃতি দেয় বা স্বীকার করে তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ হবে। ব্যতিক্রম হচ্ছে তিনটা ক্ষেত্রে। কি কি ব্যতিক্রম তিনটা কি কি? রাসেল ভাই কি বুঝতে পারছেন ব্যতিক্রম তিনটা? জি বলেন জি তো, বলেন তো কি কি? জি স্যার। বলেন তো কি কি? ব্যতিক্রম হচ্ছে ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা হ্যাঁ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যা কোনো মানসিক ঘটনার অস্তিত্ব প্রকাশ করে। হ্যাঁ 3 নম্বর হচ্ছে প্রাসঙ্গিক বিষয় বা রিলেভেন্ট ফ্যাক্ট। এই প্রাসঙ্গিক তিনটা বিষয়ে যে স্বীকার করবে তার বিপক্ষে এরা ব্যবহার হবে না। ব্যবহার হবে না। এই তো গুড, ভালোই বুঝতে পারছেন। তাহলে 21 ধারা একবারে ক্লিয়ার। 21 ধারা নিয়ে আর কোনো বক্তব্য নাই আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা যাই 22 ধারায়। 22 ধারায় বলছে কি, দলিলে অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, মানে দলিলে কোনো একটা বিষয় বলা আছে, মনে করেন কি যে শামীমের যে কাবিন নামা বা ম্যারেজ রেজিস্ট্রেশন, ঠিক আছে? জি ওই রেজিস্ট্রেশনের ভিতরে একটা কলাম আছে 18 নম্বর কলাম। যে 18 নম্বর কলামে বলা আছে কি যে শামীম তার বউরে একটা অধিকার দিচ্ছে যে তুমি আমাকে তালাক দিতে পারবা। তো এই যে 18 নম্বর কলামে যে কথাটা বলা আছে, এই কথাটা প্রমাণ করতে গেলে তো ওই কাবিন নামাটাই নিয়ে আসতে হবে, তাই না? জি আপনি যদি মুখে মুখে বলেন তাহলে কি এটা কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। তো না সেই কথাই বলছে যে দলিলে অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক নয়। মৌখিকভাবে যদি তুমি বলো ওইটা প্রাসঙ্গিক হবে না, তোমাকে ওই দলিলটাই নিয়ে আসতে হবে সাথে করে, ঠিক আছে? কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে যে এই দলিলে অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে তোমার মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে দুইটি ক্ষেত্রে। সাধারণত সাধারণত আমাদের আইনে বলছে কি যে দলিলের কোনো বিষয় নিয়ে যদি তুমি মৌখিক সাক্ষ্য দাও তাহলে সেই সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না। কিন্তু গ্রহণযোগ্য হবে কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে। আমাদের 22 ধারায় বলছে যে দলিলে অন্তর্ভুক্ত বিষয়ে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে দুইটি ক্ষেত্রে। দুইটি ক্ষেত্র কি কি? এক, যদি আইন অনুসারে এই মৌখিক সাক্ষ্য দেওয়ার বিধান থাকে। আর 2 নম্বর হচ্ছে দাখিলকৃত দলিলের সঠিকতা সম্পর্কে যখন প্রশ্ন ওঠে। তাহলে লেখেন 22 ধারাটা লেখেন। 22 ধারা কি বলছে? লেখেন, দলিলে অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে। হ্যাঁ, লেখেন, এই কথাটা লেখেন। দলিলে অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে
দলিলে অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কয়টি ক্ষেত্রে? লেখা হলে রেসপন্স করবেন। কয়টি ক্ষেত্রে? জি ভাই। উত্তর হচ্ছে 2টি ক্ষেত্রে। জি, ক্ষেত্র বলতে কি কি? হ্যাঁ, 2টি কি কি? 1 নম্বর হচ্ছে যদি আইন অনুসারে মৌখিক সাক্ষ্য দেওয়ার বিধান থাকে। দুটি ক্ষেত্র কি কি? ওই যে একটা বললাম, যদি আইন অনুসারে মৌখিক সাক্ষ্য দেওয়ার বিধান থাকে। দুটি ক্ষেত্র কি কি? কি? বললাম না, 1 নম্বর লেখো, যদি আইন অনুসারে এই অনুসারে আইন অনুসারে মৌখিক সাক্ষ্য দেওয়ার বিধান থাকে। হ্যাঁ, মৌখিক সাক্ষ্য দেওয়ার বিধান থাকে। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে দলিলের সঠিকতা নিয়ে যখন প্রশ্ন ওঠে। দলিলের সঠিকতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, মানে দলিলটা সঠিক কিনা, এরকম কোন প্রশ্ন যদি ওঠে আর কি। জি। হ্যাঁ, তাহলে মৌখিক সাক্ষ্য কি দেওয়া যাবে? কোন দলিলের বিষয়ে কি মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে? কেউ যদি জিজ্ঞেস করে যে কোন দলিলের বিষয়ে কি মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে 2টি ক্ষেত্রে, তখন উত্তর দিবেন কি 2টি ক্ষেত্রে দেওয়া যাবে। হ্যাঁ, তখন 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 যার কাছে বলবেন যে দেওয়া যাবে, 2টি ক্ষেত্রে দেওয়া যাবে। ক্ষেত্র দুটি যদি বলতে পারেন তাহলে মনে করবে কি যে এ পড়াশোনা করছে। আচ্ছা, এই যে দলিলের যে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, ঠিক আছে, এই বিষয়ে একটা ধারা আছে, ধারা নম্বর 59। ধারা 59-এ বলছে কি যে দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। মানে আমি যে বলছি না যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে কি দ্বারা? দলিল দ্বারা। আর দলিলের বিষয়বস্তু ছাড়া অন্য সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। অন্য সকল বিষয় বলতে কি? মনে করো কি যে শামীম বলল যে হ্যাঁ, না, ওই ডলি বলল যে শামীমই মুক্তারে খুন করছে, মার্ডার করছে। এটা একটা মৌখিক সাক্ষ্য না? হ্যালো, জি জি, এটা কি একটা মৌখিক সাক্ষ্য না দালিলিক সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য। আচ্ছা, আবার যদি বলে কি যে শামীম যদি বলে কি যে শামীমের ওয়াইফের বিষয়ে বলে কি যে ওর সাথে আমার বিয়ে হয়েছে, ঠিক আছে, পুলিশের কাছে যদি পুলিশ করছে কি যে শামীম হচ্ছে ওর বউরে নিয়ে গেছে মনে করো কি যে সেন্ট মার্টিন, বা শামীম তার গার্লফ্রেন্ড সাথে করে নিয়ে কক্সবাজার গেছে, গিয়ে একটা হোটেলে উঠছে। এবার হোটেলে মনে করো কি যে পুলিশ রেড ফেলাইছে, রেড ফেলায় বলতেছে কি
যে তোদের ভিতরে কোনো সম্পর্ক নেই, তোরা অবৈধ সম্পর্ক, তোদের ভিতরে ব্যাড রিলেশন আছে। তো শামীম বলতেছে কি যে না, সে আমার ওয়াইফ। ওই যে যে কাজটা করছিল হচ্ছে গিয়ে মামুনুল হক। তো এটা কি গ্রহণযোগ্য হবে? না, কারণ এখানে দলিল লাগবে, ঠিক আছে, প্রমাণ লাগবে, দলিল লাগবে। দলিল হচ্ছে কি যে কাবিন নামাটা বা ম্যারেজ রেজিস্ট্রেশন, এই দুই, এইটা থাকলে তাহলে এখানে আমাদের আমাদের আইন যেটা বলছে সেটা সঠিক না। আইন বলছে কি যে দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। কিন্তু দলিল, যেখানে দলিল দরকার সেখানে দলিল দিয়ে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ধারা 22 বললাম। এখন আমরা যাই হচ্ছে শব্দ হচ্ছে কোথা থেকে? বলেন বলেন। তোমার এখান থেকে শব্দ আসতেছে, তোমার মিউট করে দিলাম। আচ্ছা, ধারা 23, ধারা 23-এ বলছে কি যে দেওয়ানি মামলায় স্বীকৃতি অপ্রাসঙ্গিক। কি বলছে লেখেন? হ্যাঁ, দেওয়ানি মামলায় স্বীকৃতি অপ্রাসঙ্গিক। লিখছেন? জি, শুনতেছি। আচ্ছা, মানে কি, কথাটার মানে কি ডলিয়াপা? মানে দেওয়ানি মামলার স্বীকৃতি দেওয়া যাবে না। দেওয়ানি মামলায় স্বীকৃতি কোনো কাজেই লাগবে না, কারণ দেওয়ানি মামলা প্রমাণ করতে হয় কি দিয়ে? দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য দিয়ে, দলিল দ্বারা দেওয়ানি মামলা প্রমাণ করতে হয়। এখানে যদি বলেন যে এই 5 কাঠা জমির মালিক হচ্ছে আমি, তাহলে কাজ হবে? না, হবে না, না, এটা দলিল দেখাই দিবে। দলিল দেখাইতে হবে। আর আমাদের আইনে তো বলছে যে যেখানে দলিল দেখাইতে হবে সেখানে দলিল দিয়ে প্রমাণ করতে হবে, অন্য কোনো সাক্ষ্য দ্বারা সেখানে প্রমাণ করা যাবে না। তাহলে আমাদের ধারাতে এসে বলছে যে দেওয়ানি মামলায় স্বীকৃতি, হ্যাঁ, দেওয়ানি মামলায় স্বীকৃতি অপ্রাসঙ্গিক, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম দুইটি ক্ষেত্রে, লেখেন ব্যতিক্রম দুইটি ক্ষেত্রে। ব্যতিক্রম দুইটি ক্ষেত্রে। দুইটি। এক, নাম্বার 1, এক, জি। স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য দেওয়া হবে না, মানে দুইটি স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না এমন কোনো শর্ত, এমন কোনো শর্তে স্বীকৃতি দিলে। স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না। আচ্ছা, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, মনে রাখতে পারবেন না। শুধু মনে রাখেন যে দেওয়ানি মামলায় স্বীকৃতি অপ্রাসঙ্গিক, আর প্রাসঙ্গিক হবে দুইটি ক্ষেত্রে। আর কিছু মনে রাখার দরকার নাই, কারণ এই 22 ধারা 23 ধারা এগুলো থেকে প্রশ্ন খুব কম করে, বুঝতে পারছেন? মানে জি। প্রশ্ন না আসার সম্ভাবনা, না আসার সম্ভাবনায় 99%। যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এখন আমি সেই ধারাটা নিয়ে একটু বেশি আলোচনা করি। লেখেন 3 স্টার দিয়ে লেখেন 24, 25, 26, 27, 28। 3 স্টার দিয়ে লেখেন 24, 25, 26, 27, 28, এই কয়টা ধারা? 24, 25, 26, 27, 28। এই কয়টা ধারা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ, রিটেন প্লাস ভাইবা, তিনটা পরীক্ষার জন্য। আচ্ছা,
ধারা 24-এ কি বলছে কেউ বলতে পারবেন? কে বলতে পারবে ধারা 24-এ কি বলছে? প্রলোভন প্রলোভন নীতি পরিদর্শন ও প্রতিশ্রুতি দিয়ে যে সাক্ষ্য আদায় করা হয়। যে সাক্ষ্য না, যে স্বীকারোক্তি। হ্যাঁ হ্যাঁ, স্বীকারোক্তি। ভয়ভীতি দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, প্রতিশ্রুতি দেখিয়ে হ্যাঁ, যে স্বীকৃতি আদায় করা হয়। আচ্ছা। সেই স্বীকারোক্তি, সেই স্বীকৃতি কি? অপ্রাসঙ্গিক। কি সেটা? অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। তাহলে আমি যদি প্রশ্ন করি যে স্বীকারোক্তি কখনো অপ্রাসঙ্গিক হবে, তখন উত্তর কি হবে? ওই যে প্রলোভন ভয়ভীতি প্রদর্শন করে যে স্বীকারোক্তি আদায় করা হয় সেটা অপ্রাসঙ্গিক। তবে সেটা গ্রহণযোগ্য হবে না, তাই না? জি। আচ্ছা, এই যে 24 সাক্ষ্য আইনের 24 ধারা, এই ধারাটার সাথে মিল আছে সিআরপিসির কত ধারা, কেউ বলতে পারবে? হ্যাঁ, সাক্ষ্য আইনের 24 ধারার সাথে সিআরপিসির কত ধারা মিল আছে? 161, সিআরপিসির 163 ধারাতে সেম কথাটাই বলছে। 161 ধারায় তো বলছে যে পুলিশের কাছে যখন কোনো স্বীকারোক্তি দেওয়া হয়, কিন্তু 163 ধারায় বলছে যে পুলিশের কাছে যখন কোনো স্বীকারোক্তি দেওয়া হয় তখন সেটা অপ্রাসঙ্গিক। জি জি জি। কারো কাছে সিআরপিসি বই থাকলে মিলায় দেখো যে সাক্ষ্য আইনের 24 ধারা ইকুয়াল টু ফৌজদারি কার্যবিধির 163 ধারা। আচ্ছা, আপনারা কিন্তু রেসপন্স করবেন, ঠিক আছে? রেসপন্স না করলে আমি মনে করতেছি যে মনে হয় মানে খুব দ্রুত রেসপন্স করতে হবে, ঠিক আছে? তাহলে সাক্ষ্য আইনের 24 ধারায় কি বলছে? আচ্ছা। প্রলোভন দেখাইয়া প্রলোভন ভয় নিজের ভাষায় বলো, দেখিয়ে, নিজের ভাষায় বলো। প্রতিশ্রুতি দেখিয়ে যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয় এটা অপ্রাসঙ্গিক। হ্যাঁ, এটা সিআরপিসির কততে বলা আছে? 163 ধারায়। আর সাক্ষ্য আইনের 24 ধারায়। আচ্ছা, ধারা 25-এ বলছে কি, কে বলতে পারবে? ধারা 25-এ বলছে পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রদান করা হইবে না। প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। পুলিশের নিকটে প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। ঘটনা কিন্তু সেম, ঠিক আছে? 24 ধারা 25 ধারা কিন্তু অলমোস্ট সেম। কারণ 24 ধারায় যা বলছে 25 ধারায়, 24 ধারায় পুলিশের কথাটা উল্লেখ করে নাই, 25 ধারায় পুলিশের কথাটা উল্লেখ করে দিছে। আচ্ছা, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, এটা সিআরপিসির কত ধারায়? এটা সিআরপিসির কত ধারায়, কে বলতে পারবে? সিআরপিসির 163 ধারা। এটা সিআরপিসির 61 ধারা, 61 ধারা, সরি 61 ধারা। এটা 161, এটা 100, 161। এটা 162। এটা হচ্ছে সিআরপিসির 162। হ্যাঁ, মিলাই দেখবেন পরে যে পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, আর প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতির মাধ্যমে আদায়কৃত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, এটা হচ্ছে সিআরপিসির 163 ধারা, ঠিক আছে? সাক্ষ্য আইনের সাথে ফৌজদারি কার্যবিধি মিলায় পড়তে হবে। আচ্ছা, তাহলে 26 ধারায় কি বলা আছে, কে বলতে পারবে?
আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। তাহলে প্রাসঙ্গিক হবে কখন? প্রাসঙ্গিকভাবে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি দিলে আদালতে। হ্যাঁ। আদালতে ম্যাজিস্ট্রেটের সম্মুখে অথবা 26 ধারাটা বলছে কি যে অথবা যে কোনো পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটের সামনে। হ্যাঁ, 26 ধারায় বলছে কি যে পুলিশের নিকটে প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, কিন্তু ওই জায়গায় যদি কোনো ম্যাজিস্ট্রেট থাকে তখন প্রাসঙ্গিক। জি। আচ্ছা, 27 ধারায় কি বলছে? কে বলতে পারবে? আলামত উদ্ধারের ক্ষেত্রে প্রাসঙ্গিক। হ্যাঁ, এটা বুঝাই দিতে পারবে কে? পুলিশের নিকট আলামত উদ্ধার মানে কোন আসামি ধরছে, তার কাছ থেকে স্বীকারোক্তি পাওয়া গেছে যে আপনার অফিসে এক জায়গায় বোম রাখা আছে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ সেই কথা অনুযায়ী আমি সেই পুলিশ অফিসার যে যদি আপনার সেই ড্রয়ারে বোম পাওয়া যায়, হুম, তাহলে এটা প্রাসঙ্গিক। হ্যাঁ, তখন এটা প্রাসঙ্গিক। ঠিক আছে, কিন্তু পুলিশের কাছে যদি বলে কি যে আমি বোম মারছি, তাহলে এটা কি প্রাসঙ্গিক? না না না, ওইটা প্রাসঙ্গিক না। কিন্তু বোম যে পাওয়া গেছে ওই জায়গায়, ওইটা প্রাসঙ্গিক। দেখো, এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটা এই প্রশ্নটা আসে, এটা 99% এই প্রশ্নটা আসে। সেটা হচ্ছে যে পুলিশের কাছে প্রদত্ত স্বীকারোক্তি কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? অ্যান্সার হচ্ছে আলামত উদ্ধারের ক্ষেত্রে। লেখো এটা, পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? প্রশ্নটা লেখো। লেখা হয়েছে? জি। কি লিখছো? পুলিশের নিকট স্বীকারোক্তি কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? কি বলছেন ডলি? আমি বুঝি নাই। পুলিশের কাছে কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? হ্যাঁ, কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? উত্তর কি? আলামত উদ্ধার। তথ্যমতে আলামত উদ্ধার। হ্যাঁ, কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? উত্তর হচ্ছে আলামত উদ্ধারের ক্ষেত্রে। উত্তর লেখেন আলামত উদ্ধারের ক্ষেত্রে। জি। ওখানে কিন্তু আরেকটা কনফিউজ করে দিবে আপনাদেরকে। ঠিক আছে, ওখানে লিখে দিবে যে পুলিশের নিকটে প্রদত্ত স্বীকারোক্তি কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক। ওখানে 4টা দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আলামত উদ্ধারের ক্ষেত্রে। এই এই জায়গাটা কিন্তু কনফিউজড হয়ে যাবেন, বুঝতে পারছেন? যখন, কারণ আমাদের 26 ধারায় বলছে কি যে পুলিশের নিকটে প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে, তাই না? হুম। আর আরেকটা দেওয়া থাকবে যে পুলিশের নিকটে প্রদত্ত স্বীকারোক্তি কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক, এখানে দেওয়া থাকবে আলামত উদ্ধারের ক্ষেত্রে। দুইটাই দেওয়া থাকবে, তখন আপনারা কিন্তু কনফিউজড হয়ে যাবেন। হুম। দুইটাই কিন্তু আমাদের আইনে আছে। হুম। দুইটাই কিন্তু আইনে আছে, কিন্তু সেখানে অ্যান্সার হবে আলামত উদ্ধারের ক্ষেত্রে। ভুল করেও কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দিবেন না, কারণ 26 ধারায় যদিও বলছে যে পুলিশ হেফাজতে ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক, কিন্তু মানে আমাদের আইনটা হচ্ছে যে যখন কোনো স্বীকারোক্তি দেবে তখন আশপাশেও পুলিশ থাকতে পারবে না।
কি থাকতে পারবে না? আশপাশে পুলিশ থাকতে পারবে না। আশপাশেও পুলিশ থাকতে পারবে না। কাজেই আমাদের যদি ম্যাজিস্ট্রেট কথাটা উল্লেখ থাকে তাহলে ওইটা আমাদের অ্যান্সারটা কারেক্ট হবে না। আমি বলছি যে পুলিশের নিকটে প্রদত্ত স্বীকারোক্তি কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক, মানে পুলিশের কাছে আপনি স্বীকারোক্তি দিলেন, এই স্বীকারোক্তিটা কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? যদি ম্যাজিস্ট্রেট থাকে তাহলে হবে, ম্যাজিস্ট্রেট থাকলেও হবে না। না না হুম। না, ম্যাজিস্ট্রেট থাকলে হবে না, এটা আলামত উদ্ধারের ক্ষেত্রে হবে। এটাও অ্যান্সার হবে আলামত উদ্ধারের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্রকার মানে ডাউট বা কনফিউশন কিছুই রাখা যাবে না, চোখ বন্ধ করে দিবেন আলামত উদ্ধারের ক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে কনফিউজড করে দিবে। আচ্ছা, ধারা 28, ধারা 28টা হচ্ছে 24 ধারার উল্টা। জি। 24 ধারায় কি বলছিল শামীম? প্রলোভন, ভয়ভীতি, প্রতিশ্রুতি, স্বীকারোক্তি মাধ্যমে স্বীকারোক্তি। হুম। তাহলে 28 ধারায় কি বলছে? এর উল্টা কি বলছে? 28 ধারায় উল্টা কথা কি হবে? যদি প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি ইত্যাদি না থাকে তাহলে আবার স্বীকার তাহলে আবার তাহলে আবার প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, স্বীকারোক্তি প্রাসঙ্গিক। হ্যাঁ। তাহলে 24 থেকে 28 ধারা এটা কি সবার মনে থাকবে? জি, থাকবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ধারা, সেটা হচ্ছে ধারা 30। ধারা 30-এ কি বলছে লেখো? একজন অপরাধীর স্বীকারোক্তি, একজন অপরাধীর স্বীকারোক্তি মূলত যে তার সহিত একজন অপরাধের, স্বীকারোক্তি হ্যাঁ স্বীকারোক্তিকারক ও তার সহিত একই অপরাধের দ্বিতীয় বিচারকে। আচ্ছা আমি বলি, লেখেন, হ্যাঁ, একজন অপরাধীর স্বীকারোক্তি অপর অপরাধের বিরুদ্ধে প্রাসঙ্গিক। একজন অপরাধীর স্বীকারোক্তি অপর অপরাধের বিরুদ্ধে প্রাসঙ্গিক। কি বলছি ডলিয়াপা, কি বলছি আমি? একজন অপরাধীর স্বীকারোক্তি অপর অপরাধীর বিরুদ্ধে প্রাসঙ্গিক। মানে কি? বিরুদ্ধে না, পক্ষে স্বীকার। বিরুদ্ধে। একজন অপরাধী একজন অপরাধী যদি একজন অপরাধীর বিরুদ্ধে স্বীকারোক্তি দেয়, হয়তো করে বলে হ্যাঁ যে আমি এবং আমার সাথে আরেকজনও ছিল। হ্যাঁ যদি আরেকজন আছে অমুক আছে, হ্যাঁ, সেও মানে মনে করো কি যে শামীমের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। ঠিক আছে, শামীমের যখন জেরা করতেছে তখন শামীম বলছে কি আমার সাথে রাসেল ভাইও ছিল, আমি ছুরি মারছি আর রাসেল ভাই হাত ধরেছিল, রাসেল ভাই যারা মার্ডার হয়েছে তার হাত ধরেছিল আর আমি ছুরি মারছি। তাহলে এই শামীম যে সাক্ষ্য দিছে, এই সাক্ষ্যের উপর ভিত্তি করে কি রাসেলকে ফাঁসি দেওয়া যাবে? শামীম বুঝে বইল। জি। মানে তুমি যে সাক্ষী দিলা, হ্যাঁ, মানে তোমার ওই স্বীকৃতির উপর ভিত্তি করে কি রাসেলকে ফাঁসি দেওয়া যাবে? যাবে না, যাবে না, না, যাবে না, যাবে না। যাবে না, স্বীকৃতিটা প্রাসঙ্গিক হবে কিন্তু যাবে না। কেন যাবে না? এ নিয়ে রিটেনে একটা প্রশ্ন আসছিল যে একজন অপরাধী সহ অপরাধীর স্বীকারোক্তির স্বীকারোক্তির উপর ভিত্তি করে অন্য অপরাধীকে কি শাস্তি দেওয়া যাবে? তো আমার অ্যান্সার ছিল যে না, দেওয়া যাবে না।
তো তার পিছনে তো অবশ্যই যুক্তি যুক্তি দেখাইতে হবে। যুক্তি দেখাইতে হবে না? কেন দেওয়া যাবে না? তো যুক্তি নম্বর যুক্তি নম্বর ১ ছিল কি? যে আমি নিজেকে বাঁচার জন্য, নিজেকে সেভ করার জন্য আমি ওকে ফাঁসায় দিচ্ছি। তাই না? এরকম হইতে পারে না? আবার জি আবার দেখা যাচ্ছে কি যে, যে অপরাধী সে কোনোদিন সত্যি কথা বলে? আদালত ধরে নেয় যে, যে অপরাধী সে কোনো সময় সত্যি কথা তবে না সে একজন মানে সমাজের ভিতরে একজন নিকৃষ্ট ব্যক্তি সে। একজন নিকৃষ্ট ব্যক্তির সাক্ষ্যের উপর ভিত্তি করে একজনকে শাস্তি দেওয়া এটা কি বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ অবৈধ হবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে সহ অপরাধীর সাক্ষ্যের উপর ভিত্তি করে কোন ক্ষেত্রে একজনকে শাস্তি দেওয়া যাবে? কোন ক্ষেত্রে শাস্তি দেওয়া যাবে না। হুম, ওই অপরাধের বিরুদ্ধে যদি যথাযথ প্রমাণ পাওয়া যায়, হ্যাঁ, মানে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে হবে। শুধু বললেই হবে না যে রাসেলও আমার সাথে, হ্যাঁ, ডলি মার্ডার হয়েছে, শামীম শামীম বলতেছে কি যে না আমি একা ছিলাম না, রাসেলও আমার সাথে ছিল, দুইজনে মিলে মার্ডার করছি। তো শামীম শুধু মুখ দিয়ে বললেই হবে না যে রাসেলও ছিল, উপযুক্ত প্রমাণ সহ সেটা আদালতে উপস্থাপন করতে হবে। ঠিক আছে? যুক্তিসঙ্গত হইতে হবে। যদি যুক্তিসঙ্গত হয় সেক্ষেত্রে আদালত রাসেলকে আসামি করবে, নাহলে করবে না। তা আমাদের ৩০ ধারায় বলছে কি, ৩০ ধারা মনে রাখতে হবে কি সহ আসামি। ৩০ ধারা কিভাবে মনে রাখতে হবে? সহ আসামি। আচ্ছা, সহ সহ আসামি। সহ আসামি মানে কি? মানে সহযোগী আসামি। আচ্ছা, এই যে এই যে সাক্ষ্য আইনের ৩০ ধারা, এর সাথে সাক্ষ্য আইনের আরেকটা ধারার মিল আছে, এটা কেউ বলতে পারবা? এটা হচ্ছে সাক্ষ্য আইনের ১৩৩ ধারা। সাক্ষ্য আইনের ৩০ ধারায় যেমন বলছে যে একজন আসামি তার সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে, এটা বলছে সাক্ষ্য আইনের ৩০ ধারায়। কি বলছে সাক্ষ্য আইনের ৩০ ধারায়? কি বলছে ডলি আপা? সাক্ষ্য আইনে ৩০ ধারায় বলতে সহযোগী আসামি সম্পর্কে। হ্যাঁ, সহযোগী আসামি সম্পর্কে। আমি আমি যেটা বলছি সেটা বলেন, কি বলছি? একজন অপরাধীর স্বীকারোক্তি অপর অপরাধীর বিরুদ্ধে প্রাসঙ্গিক। বইয়ের ভাষায় না, বইয়ের ভাষায় না, আপনার ভাষায় বলেন। আমি বলছিলাম কি যে সহ আসামি মানে একজন আসামি তার সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে। এক অপরাধী নিজেই তার কি বলো শামীম, বলো, তুমি বলতেছিলা, বলো। একজন অপরাধী তাকে নিজেকে জড়িয়ে অন্যকেও জড়িয়ে নিজেকে জড়িয়ে নিজেকে নিজেকে জড়িয়ে নিজেকে জড়িয়ে কথাটা তো আমি এখনো বলি নাই, বলছি? মানে আমি যেটুকু বলছি সেটুকু বলো। একজন আসামি নিজে এবং আবার সে বইয়ের একজন বইয়ের ভাষায় গেলা গায়া। না, একজন অপরাধী ভাই, অপরাধী নিজে, অপরাধী আরেকজনকে সহযোগী করে যে স্বীকারোক্তি দেয় আদালতের কাছে, সেটাকে সহ আসামি বলা হয়। না না, আমি বলছি কি যে একজন আসামি তার সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে। আমি কি বলছি? হুম
কি কি বলছি আমি? হ্যাঁ, সহযোগী আসামি সাক্ষ্য দিতে পারবে। বলো, আমার সাথে বলো। একজন আসামি একজন আসামি তার সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে। হ্যাঁ সাক্ষ্য দিতে পারবে, এই কথাটাই শুধু মনে রাখো 30 ধারায়। তো 30 ধারায় একজন আসামি তার সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে। শর্ত আছে এখানে একটা, শর্তটা কি? জি। শর্তটা কি? একজন আসামি যে তার সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে, শর্তটা কি? শর্ত হচ্ছে নিজেকে জড়িয়ে। শর্তটা কি? নিজেকে জড়িয়ে। হ্যাঁ নিজেকে জড়িয়ে, শর্তটা হচ্ছে নিজেকে জড়িয়ে। তার মানে কি? মানে মাননীয় আদালত, আমি তো খুন করছি, ও খুন করছে, আর তুমি যদি আদালতে গিয়ে বলো যে না আমি খুন করি না, ও খুন করছে, তাইলে আবার হবে না। মানে একজন আসামি তার সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে, সেটা প্রাসঙ্গিক হবে, কিন্তু শর্ত হচ্ছে যে নিজেকে জড়িয়ে এই স্বীকারোক্তিটা দিতে হবে, মানে নিজেকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, জি। তাহলে 30 ধারা ক্লিয়ার? জি 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 ক্লিয়ার। তাহলে 30 ধারা যদি ক্লিয়ার থাকে, তাহলে ধারা 133-এ বলছে কি, শোনো এটা। ধারা 133-এ বলছে এই যে 30 ধারায় যে সাক্ষ্য দিছে না, যে মানে একজন আসামি তার নিজেকে জড়িয়ে যে সহ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিছে, 133 ধারায় বলছে এই সাক্ষ্যের উপর ভিত্তি করে আসামিকে শাস্তি দেওয়া যেতে পারে। কি বলছে? শাস্তি দেওয়া যেতে পারে। শাস্তি দেওয়া যেতে পারে। যেতে পারেই কিন্তু এই কথা বলেনি, মানে বাধ্যবাধকতা না, যেতে পারে। এখানেও শর্ত আছে। ঠিক আছে? যেতেও পারে। হ্যাঁ যেতেও পারে, নাও পারে। তো যেতে পারে কোন ক্ষেত্রে? ডলিয়া ভাই একটু আগে বলছিল, যেতে পারে কোন ক্ষেত্রে? 114 খ ধারা। লেখেন 30 ধারা, 133 ধারা, 114 খ ধারা। লেখেন 30 ধারা, 30 ধারা, 133 ধারা এবং 114 খ ধারা মিলায় পড়তে হবে। 114 114 খ। ভাই 33 114 খ হ্যাঁ একই ধারা। একই ধারা না, মিলায় পড়তে হবে, তিনটা ধারা মিলায় পড়তে হবে। মিল আছে, এগুলা মিল আছে। মিল আছে। মিল কেমন আছে? মিলটা হচ্ছে 30 ধারায় বলছে যে সহ আসামির বিরুদ্ধে তার অন্য কোনো আসামি নিজেকে জড়িয়ে সাক্ষ্য দিতে পারবে, আর 133 ধারায় বলছে যে এই সাক্ষ্যের উপর ভিত্তি করে তাকে শাস্তি দেওয়া যেতে পারে, আর 114 খ ধারাতে বলছে কি, যে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, তাইলে যেতে পারে। ঠিক আছে ডলিয়াপা? জি। 114 খ ধারাটা দাঁড়ান আমি বের করি। 114 খ ধারাটা আমার দেখে বলি, এটা অনেক আগে পড়ছি তো। শামিম বলো তিনটা ধারা কি কি? কোনটা? তিনটা ধারা কি কি বলো? তিনটে ধারা হচ্ছে 30 ধারা, 133 ধারা, 114 খ। তাহলে 30 ধারাটা কি? 30 ধারা হলো সহ আসামি কে জড়িয়ে স্বীকারোক্তি। শর্ত কি?
শর্ত হচ্ছে নিজেকে জড়িয়ে নিজেকে জড়িয়ে আরেকজনকে মানে আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দেওয়া। যদি নিজেকে না জড়ায় তাহলে হবে না। তাহলে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। হবে না, প্রাসঙ্গিক হবে না। ঠিক আছে। হুম। আর 133 ধারায় বলছে কি, সহযোগী আসামির সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সহযোগী আসামিকে শাস্তি দেওয়া যেতে পারে। শাস্তি দেওয়া যেতে পারে। তার মানে 30 ধারায় যে সাক্ষ্যটা দিছে 133 ধারায় সেই সাক্ষ্যের উপর ভিত্তি করে শাস্তি দিবে আদালত। আর 114 খ ধারায় কি বলছে? সুযোগ্য 114 খ ধারায় বলছে কি, যে আদালত যে শাস্তি দিবে তা উপযুক্ত মানে উপযুক্ত প্রমাণ বা যুক্তিসঙ্গতভাবে সমর্থিত হইতে হবে। মানে আবল তাবল ভাবে বললে হবে না, এটার প্রমাণ থাকতে হবে এবং যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। তাইলে আদালত ওই 30 ধারায় যে সাক্ষ্য দিছে তার উপর ভিত্তি করে 133 ধারায় শাস্তি দিতে পারবে। শর্ত হচ্ছে 114 খ ধারা থাকতে হবে। ঠিক আছে। শর্ত কি? শাস্তি দিতে গেলে কি থাকতে হবে? নিজেকে জড়িয়ে অপর আসামির সাক্ষী দিতে হবে। না, 133 ধারায় যে তুমি শাস্তি দিবা তার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে 114 খ ধারা। নিজেকে জড়াইতে তো হবেই। হ্যাঁ, যুক্তিসঙ্গত ভাবে সমর্থিত হইতে হবে সেটা। এটা হচ্ছে 114 খ ধারায়। 114 খ ধারায় বলছে যে যুক্তিসঙ্গত ভাবে সমর্থিত হইতে হবে সাক্ষ্যটা। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম আজকে? যে 30 ধারা, 133 ধারা আর 114 খ ধারা। আচ্ছা, এর সাথে আরো একটা ধারা মিলাই পড়তে হবে, সেটা হচ্ছে সিআরপিসির। হ্যাঁ, সিআরপিসির কত ধারা? সিআরপিসির 337 ধারা। দেখো এর সাথে সিআরপিসির 337 ধারা মিলাই পড়তে হবে। আচ্ছা, প্রশ্ন করলেন না যে সিআরপিসির 337 ধারা কেন মিলাইতে হবে? এইটার সাথে রিলেটেড। হ্যাঁ, রিলেটেড। রিলেটেড কেন? কি বলা আছে সেই 337 ধারায়? সিআরপিসির 337 ধারায় বলা আছে যে দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য। কি বলা আছে? দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য। তাহলে কি জিনিসটা এক না? দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য মানে কি? মানে যে দুষ্কর্ম মানে কি? মনে করো যে শামীম একটা মার্ডার করছে। হ্যাঁ, তাহলে ওই দুষ্কর্মের সহযোগী বলতে কি সহ আসামি না? আচ্ছা, সিআরপিসি 337 ধারায় বলছে দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য বা রাজসাক্ষী। রাজসাক্ষীর নাম তো শুনছেন সবাই, শুনছেন না? জি শুনছি।
সে রাজসাক্ষী। ওই যে কোথাও কেউ নেই নাটকে, কোথাও কোথাও কেউ নেই নাটকে ওই যে বদি রাজসাক্ষী দিছিল আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে। জি জি ঠিক আছে, মনে আছে ঘটনাটা? জি, আসাদুজ্জামান বাকের ভাই, বাকের ভাই। হ্যাঁ, বাকের ভাইয়ের বিরুদ্ধে রাজসাক্ষী দিছিল। তো ওরও কিন্তু শাস্তি হয়েছিল, ওর শাস্তি হয়েছিল 10 বছর, আর বাকের ভাইয়ের হয়ে গেছিল ফাঁসি। ঠিক আছে, তারপরে সে নিজেকে জড়ায়ে কিন্তু দোষ স্বীকার করছে। ওইটা হচ্ছে দুষ্কর্মের সহযোগের সাক্ষ্য। তাহলে দুষ্কর্মের সহযোগের সাক্ষ্যের কথা সাক্ষ্য আইনের কয়টা ধারায় বলা আছে? আপনার 30 ধারা, 114 ঘ ধারা, 133 ধারা, আর সিআরপিসির সিআরপিসি 337 ধারা। সিআরপিসি 337 ধারা। ঠিক আছে, তাহলে সহ আসামি বললে আমরা সাথে সাথে 4টা ধারাকে মাথায় নিয়ে চলে আসবো। জি আচ্ছা, তাহলে আমরা 30 ধারা পর্যন্ত শিখলাম। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে 58 ধারা পর্যন্ত পড়াবো, কিন্তু 30 ধারা পড়াইতে পড়াইতে তো রাত 11টা বেজে গেল দেখতেছি। জি আচ্ছা, তারপরেও আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে কি, একটা টপিকস নিয়ে আলোচনা করে আজকে শেষ করব। সেটা হচ্ছে জুডিশিয়াল নোটিশ। লেখেন জুডিশিয়াল নোটিশ। জুডিশিয়াল নোটিশ। জুডিশিয়াল নোটিশ বলতে 66 ধারা, কত ধারা? 66। তাই নাকি? কই থেকে পাইছো তুমি এগুলা? আচ্ছা যাক, 66 ধারায় আমি মানলাম। তা জুডিশিয়াল নোটিশ বলতে কি বুঝো বলো তো? আদালত যে ক্ষমতা বলে দলিল উপস্থাপনের জন্য যে নোটিশ প্রদান করে তাকে জুডিশিয়াল নোটিশ বলা হয়। আচ্ছা, রাসেল ভাই কিছু বলেন তো দেখি, জুডিশিয়াল নোটিশ কি? জুডিশিয়াল নোটিশ দলিল উপস্থাপনকারীর নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। আচ্ছা, ডলিয়াপা বলেন তো কোন ব্যক্তিকে আদালতে উপস্থাপন বা কোন দলিল উপস্থাপন করার জন্য যে নোটিশ প্রদান করা হয় তাকে জুডিশিয়াল নোটিশ বলা হয়। আমি বলছি নিজের ভাষায় বলতে, এখন শামীম পুরা নিজের ভাষায় বলে দিচ্ছে। ঠিক আছে, যার সাথে বইয়ের কোনো মিল নাই। জি, আচ্ছা, ডলিয়াপা বলেন তো দেখি। জি, জি, জি। ডলিয়াপা কি ঘুমায় পড়ছেন নাকি? তো মুড হয়ে রয়েছে দেখছি। যাক, সমস্যা নেই, মেয়ে মানুষ তো, রাত বেশি হয়ে গেছে। হুম। সে লাইনে না আসলে তো সে শুনতে পাচ্ছে কিনা আমার কথা তাও তো বুঝতে পারতেছি না। জুডিশিয়াল নোটিশটা বুঝাই দিই। বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি ধারণা আছে জুডিশিয়াল জুডিশিয়াল নোটিশ কাকে বলে? ধারণা আছে কোনো? ভুলে গেছি ভাই। আচ্ছা, অনুমান সম্পর্কে ধারণা আছে না? অনুমান কি জিনিস? আচ্ছা, অনুমান কি জিনিস? 4 ধারায়। 4 ধারায়। আচ্ছা, জুডিশিয়াল নোটিশ হচ্ছে আদালতের এক প্রকারের অনুমান। জুডিশিয়াল নোটিশ কাকে বলে? আদালত বিচারক হিসেবে যে সকল বিষয়কে সত্য বলে ধরে নেবেন তা কোনো পক্ষকে প্রমাণ করবার দরকার নাই, একেই বলা হয় জুডিশিয়াল নোটিশ। তাহলে কি বললাম, কথাটা কি বললাম? ধন্যবাদ। মানে আদালত যে জিনিসটা নিজেই এটা অনুমান করবে আর কি, বা সমসাময়িক বিষয়ের না।
মানে আদালত যখন কোনো বিষয়কে সত্য বলে ধরে নিবে, জি জি যেটা প্রমাণ করার দরকার নাই, এটাই হচ্ছে জুডিশিয়াল নোটিশ। মানে আমরা যে নোটিশ টোটিশ দিই ওইগুলা না কিন্তু, ঠিক আছে? জুডিশিয়াল নোটিশটা হচ্ছে আদালতের এক ধরনের অনুমান। যে অনুমান আদালত করবে সেই অনুমান আপনাকে আর প্রমাণ করার দরকার নাই। সেটা কোন জিনিস, কোন বিষয়ে আদালত সেই অনুমানটা করতে পারে বলেন তো? লেখেন, লেখেন। যেসব বিষয়গুলি আদালতের বিচারকের দৃষ্টিগোচর হওয়ার যোগ্য। হ্যাঁ হ্যাঁ, সেইগুলা। তো সেইগুলা কি, এরকম একটা বিষয় বলেন তো। লেখেন, 1 নম্বর লেখেন, 1 নম্বর। বাংলাদেশের আইনসমূহ, হ্যাঁ, বাংলাদেশের আইনসমূহ। বাংলাদেশের আইনসমূহ, এইটা কি প্রমাণ করার দরকার আছে? না যে 302 ধারায় কি, 302 ধারায় খুনের শাস্তি কি মৃত্যুদণ্ড, এটা কি প্রমাণ করার দরকার আছে? না এটাই হচ্ছে জুডিশিয়াল নোটিশ। লেখেন, যে কোন কোন বিষয়ে আদালত জুডিশিয়াল নোটিশ করবে, কোন কোন বিষয়ে লেখেন, 3টা বিষয়ে। নাম্বার 1, আদালতের দৃষ্টিগোচরের বিষয়সমূহ। নাম্বার 2, স্বীকৃত বিষয়সমূহ। নাম্বার 3, আদালতের অনুমানের বিষয়সমূহ। লেখা হয়েছে? না, আদালতের দৃষ্টিগোচরের বিষয়সমূহ। নাম্বার 2, স্বীকৃত বিষয়সমূহ। স্বীকৃত বিষয়সমূহ স্বীকৃত বিষয়সমূহ। এবং জি, স্বীকৃত বিষয়সমূহ। অনুমানের বিষয়সমূহ। আর হচ্ছে আদালতের অনুমানের বিষয়সমূহ। এখন আদালতের দৃষ্টিগোচরের বিষয়সমূহ কি কি? আদালতের দৃষ্টিগোচরের বিষয়সমূহ আছে 11টা। কয়টা? এটা বলা আছে 57 ধারায়। আদালত 11টি বিষয়ে দৃষ্টিগোচর দিবেন, সেটা বলা আছে 57 ধারায়। কত ধারায়? 57 ধারায়। সেই 11টা বিষয় কি, আপনারা 57 ধারাটা পড়লে বুঝতে পারবেন। আমি একবার বলে দিই, সেটা হচ্ছে বাংলাদেশের সকল আইনসমূহ, সামরিক বাহিনীর জন্য প্রণীত যুদ্ধ বিধিসমূহ, আইনসভার কার্যপদ্ধতি, স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী, বাংলাদেশের ভূখণ্ডসমূহ, বাংলাদেশের সকল আদালতের সিলমোহর, আদালতের কর্মচারীদের তালিকা, সরকারি পদে যোগদানের বিষয়ে সরকারি গেজেট, পৃথিবীর ভৌগোলিক বিষয়সমূহ, বাংলাদেশের সাথে অপর কোনো রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ, চলতে থাকা ও অবসান হওয়া, অ্যাডমিরালিটি ও সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালতের সিলমোহর ও নোটারি পাবলিক। এই 11টা বিষয়ে আদালত দৃষ্টিগোচর দিবেন। ঠিক আছে? যে 3টা বললাম না, তার মধ্যে 1 নম্বর হচ্ছে 57 ধারা। আর 2 নম্বর স্বীকৃত বিষয়সমূহ, এটা হচ্ছে 58 ধারা। জায়গাটা লিখে রাখো, 58 ধারা। স্বীকৃত বিষয়সমূহ কি? স্বীকৃত বিষয়সমূহ কি হইতে পারে বলেন তো? স্বীকৃত একটা বিষয় কি? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা স্বীকৃত বিষয় না? এটা কি প্রমাণ করার দরকার আছে? তাহলে এটাও আদালত অনুমান করবে, এটাও আদালত জুডিশিয়াল নোটিশ করবে। আর 3 নম্বর হচ্ছে আদালতের অনুমানের বিষয়সমূহ। কিছু জিনিস আদালত অনুমান করে নিবে, যেমন চুরি হওয়ার পর চোরাই মাল যার কাছে থাকবে,
আদালত অনুমান করবে কি যে ওই ব্যক্তি চোর, জি। ঠিক আছে, যদি না বিপরীত কিছু প্রমাণ হয়। তাহলে মনে থাকবে যে জুডিশিয়াল নোটিশ সম্পর্কে বলা আছে কত কত ধারায়, যদি আমি বলি তাহলে কি বলবেন? 57, 58, 59। ধ্যাৎ, সবসময় এক স্টেপ আগে চলে যাও কেন তুমি? 59 আমি কোথায় বলছি? না, জুডিশিয়ালে যে বললেন, জুডিশিয়াল নোটিশ সম্পর্কে তো আমি বলছি 56 ধারায়। হুম, 56তে বলছি জুডিশিয়াল নোটিশ, 57তে হচ্ছে যে আদালত কোন কোন বিষয়ে দৃষ্টিগোচর দিবেন 11টি বিষয়ে, আর 58তে বলছি স্বীকৃত বিষয়সমূহ। ঠিক আছে, তো আদালত হুম, এই জুডিশিয়াল নোটিশ কি এখন বলবা যে আদালতের নোটিশ? এই ওই নোটিশ মানে তুমি যে নোটিশ মনে করছো, আদালতের তুমি যে নোটিশ প্রথমে বলছিলে ওই নোটিশ মানে হচ্ছে কোনো নোটিশ দেওয়া, মানে বিজ্ঞপ্তি দেওয়া, কিন্তু এটা ওই বিজ্ঞপ্তি না, এটা হচ্ছে নোটিশ। নোটিশ, NOTIC, নোটিশ মানে হচ্ছে লক্ষ্য করা বা নজর দেওয়া। নোটিশ করো, আমি কি বলতেছি বলে না, তুমি নোটিশ করো, এটা হচ্ছে সেই নোটিশ। এটা হচ্ছে জুডিশিয়াল নোটিশ, মানে বিচারকের, হ্যাঁ, 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 বিচারক কোন কোন বিষয়ে নোটিশ করবে। নোটিশ মানে লক্ষ্য করবে, নজর দিবে, দৃষ্টি দিবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার জুডিশিয়াল নোটিশ কাকে বলে ডলি আপা? আজকে লাস্ট প্রশ্ন, হুম, জি। ডলি আপার কাছে জিজ্ঞাসা করছি জুডিশিয়াল নোটিশ কাকে বলে? আদালত যখন কোনো বিষয়কে সত্য বলে ধরে, আবার উল্টা জি পাল্টা ভাই, কথা বলে। আদালত যখন কোনো বিষয়কে সত্য বলে ধরে নেয়, যা প্রমাণ করা দরকার হয় না, তাহা জুডিশিয়াল জি ভাই। নোটিশ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আদালত কয়টি বিষয়, মানে কয়টি বিষয়ে এরকম সত্য বলে ধরে নিতে পারে? 11টি। 11টি বিষয়। 11টি বিষয়। আর আরেকটা আছে আরেকটা আছে কোন বিষয়? সেটা হচ্ছে স্বীকৃত, সর্বজন স্বীকৃত। ওটা কত ধারা? জি। ওটা কত ধারা? স্বীকৃত বিষয় 58 ধারা। তাহলে এই পর্যন্তই আজকে থাকলো। আপনারা এই